আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে। আজকে হচ্ছে 16 নম্বর ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে একটু ইম্পর্ট্যান্ট। এটা বুঝতে হবে, সামনের ক্লাসটা বুঝতে হবে। আসলে প্রত্যেকটা ক্লাসই ইম্পর্ট্যান্ট, সো কোনোটাকেই কম গুরুত্ব দেওয়া পসিবল না। আজকের টপিকটা হচ্ছে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ মিন এবং 1 and 2 স্যাম্পলস টি টেস্ট। টি টেস্টে আমরা অ্যাকচুয়ালি এভারেজে কোনো ডিফারেন্স আছে কিনা দুইটা গ্রুপের মধ্যে সেইটা আমরা চেক করি। সো যেহেতু আমরা এভারেজের মাঝে কোনো কিছু হচ্ছে কিনা সেটা দেখতে চাচ্ছি, সেই জন্য আমাদের আসলে এভারেজের ডিস্ট্রিবিউশন কেমন সেইটা জানা প্রয়োজন। সো এভারেজের ডিস্ট্রিবিউশন অ্যাকচুয়ালি টি ডিস্ট্রিবিউশন বলা হয় ইন জেনারেল। সো আমরা সেটাকে স্টুডেন্টস টি ডিস্ট্রিবিউশন বলে থাকি। স্টুডেন্টস টি নামকরণের কারণ হচ্ছে এইটা যে উইলিয়াম সেলি গসেট নামের যে ভদ্রলোক এই ডিস্ট্রিবিউশনটা দেন, উনি হচ্ছে স্টুডেন্ট সিউডোনেমে পেপার পাবলিশ করতো। So আছে না কথা কবি যে নিজের নাম প্রকাশ করে না, লাইক রবীন্দ্রনাথ ঠাকুরের ভানু সিংহ এই টাইপের আর কি। এই ভদ্রলোক পাবলিশ করতো স্টুডেন্ট নামে, সেই জন্য নাম হয়ে গেছে স্টুডেন্টস টি ডিস্ট্রিবিউশন। সো নর্মালি গাউসিয়ান ডিস্ট্রিবিউশন বলা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনকে, কারণ গাউস এই ডিস্ট্রিবিউশনটা প্রপোজ করছে। তো এটাও হয়তো এই লোকের নামেই হইতো, বাট বোকামি করছে, সেই জন্য এটা স্টুডেন্টস টি হয়ে গেছে। সো স্টুডেন্টস টি ডিস্ট্রিবিউশনটা আসলে এভারেজের ডিস্ট্রিবিউশন বলা হয়। এবং এখানে একটা হচ্ছে যে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা আননোন থাকে। তো আপনাদের যদি মনে থাকে যে আমরা জেড ডিস্ট্রিবিউশন পড়ে আসছিলাম, সো জেড ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এক্স্যাক্টলি স্টুডেন্ট ডিস্ট্রিবিউশনের মতোই, বাট ওখানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা নোন থাকে। সো এখানে দেখেন কি লেখা আছে, describes the distribution of mean of samples when the standard deviation is unknown. সো আমরা একটা পপুলেশন থেকে যখন একটা স্যাম্পল নিচ্ছি, সেইটার পপুলেশনটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যদি আমাদের কাছে নোন থাকে, মানে আমরা অলরেডি জানি এই পপুলেশনটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কত বা ভেরিয়েন্স কত। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন তো ভেরিয়েন্সের স্কোয়ার রুট, তাই না? সো ভেরিয়েন্স আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অ্যাকচুয়ালি সেম কথাই বলা যায়। সো স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা যদি নোন থাকে সেক্ষেত্রে আমরা জেড ডিস্ট্রিবিউশন বলি। আর যদি যদি আননোন থাকে সেক্ষেত্রে সেটাকে আমরা টি ডিস্ট্রিবিউশন বলি। মানে টি ডিস্ট্রিবিউশনের মাধ্যমে আমরা সেটাকে প্রকাশ করি। সো এটা লেখা আছে যে ইউজ টু কম্পেয়ার মিনস, আর এটা ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে n-1। সো n-1 কারণ হচ্ছে এই স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা আমাদেরকে আলাদা করে ক্যালকুলেট করে নিতে হয়। সো আমার আমার ডেটা থেকে যেহেতু স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা ক্যালকুলেট করা লাগতেছে, সো একটা ডিগ্রিজ অফ ফ্রিডম এখানে কমে গেছে। সো আমার টোটাল যদি 30টা হয় অবজারভেশন, তাহলে এটা ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 29। আমার অবজারভেশনের সংখ্যা যদি 100 হয় তাহলে আমার ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 99। সো টি ডিস্ট্রিবিউশনটার ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে n-1। এটা জাস্ট মাথায় রাখতে হবে, সামনে আমরা যখন টেস্টের মতো চলে যাব সেখানে এটা মানে কাজে লাগবে। আর আমাদের এইটা আপাতত আমরা ইগনোর করি, এটা টেস্টের মধ্যে গিয়ে ক্লিয়ার হবো যে এটা আসলে কি জিনিস। সো আমরা ওয়ান স্যাম্পল টি টেস্ট ব্যাপারটা নিয়ে ফার্স্টে জানি, দেন হচ্ছে পরের স্টেপগুলোতে যাচ্ছি। সো ওয়ান স্যাম্পল টি টেস্ট আসলে ইউজ করা হয় to test the statistical difference between the mean value of a sample and a specific known or hypothesized population mean। মানে হচ্ছে আমি যদি একটা নাল হাইপোথিসিস দেখি যে দ্য স্যাম্পল মিন ইজ ইকুয়াল টু এক্স, মানে এটা স্পেসিফিক কোনো একটা ভ্যালু হইতে পারে। সো এক্সটাকে আমি এখানে ম্যাথমেটিক্যালি লিখছি মিউ নট। তো মিউ দ্বারা তো আমরা জানি অলরেডি যে পপুলেশন মিনকে ডিনোট করা হয়। সো আমাদের ভ্যালুটা যদি ধরেন 10 হয়, আর স্যাম্পল থেকে যে অ্যাভারেজটা পাচ্ছি সেটা যদি 12 হয়, সেক্ষেত্রে আমরা আসলে এই ধরনের টেস্টগুলো করি যে আমরা আসলে একটা স্যাম্পলে নিছি এবং সেই সেই স্যাম্পলের মিনটা আসলে এক্স্যাক্টলি কোনো একটা ভ্যালুর সমান কিনা সেটা আমরা টেস্ট করতে পারি এই ওয়ান স্যাম্পলটি টেস্ট দিয়ে। মানে আমাদের কাছে স্যাম্পল একটাই, সেই স্যাম্পলের অ্যাভারেজটা কোনো একটা স্পেসিফিক ভ্যালুর সমান কিনা সেইটা যদি টেস্ট করার প্রয়োজন হয় সেক্ষেত্রেই আমরা ওয়ান স্যাম্পলটি টেস্ট ব্যবহার করি। সো এটা নাল হচ্ছে দ্য স্যাম্পল মিন ইজ ইকুয়াল টু সামথিং, আর অল্টারনেট হচ্ছে ঠিক তার অপোজিটটা যে নট ইকুয়াল টু সামথিং। সো আশা করি নাল এবং অল্টারনেটের ব্যাপারগুলো আপনাদের অলরেডি ক্লিয়ার হয়ে গেছে কয়েকটা ক্লাস করে করে। সো এটা হচ্ছে কথায় কিভাবে লেখা যায়, আর এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি কিভাবে লেখা যায়। সো আগের স্লাইডটাতে যাই, তাহলে লেখা হচ্ছে দ্য সো আ মিন ভ্যালু অফ এ স্যাম্পল ইজ কম্পেয়ার্ড টু এ ফিক্সড হাইপোথেসাইজড ভ্যালু। সো আশা করি এখন এই ব্যাপারটা ক্লিয়ার যে আসলে এটা কি বোঝাচ্ছে, ওয়ান স্যাম্পল টি টেস্ট আসলে কি টেস্ট করে। তো আমি একটু নিচের দিকে নামি প্রসিডিউরটা গিয়ে দেখি।
প্রসিডিউরটা হচ্ছে প্রথমে আমি একটা স্যাম্পল নিব, রাইট? ধরেন আমি 10টা বা 30টা স্যাম্পল নিলাম, সরি 30টা পয়েন্ট নিলাম, ডেটা পয়েন্ট। সো আমার স্যাম্পলের সাইজ হচ্ছে 30। সো স্যাম্পলের সাইজ বলতে বোঝাচ্ছে যে কতগুলো ডেটা পয়েন্টস আছে সেই একটা স্যাম্পলের মধ্যে। সো একটা স্যাম্পলের সাইজ হচ্ছে 30, সেই 30টা ডেটার এভারেজ হচ্ছে আমি ধরলাম এক্স বার। সো এটা হচ্ছে আমার স্যাম্পল মিন। সো ক্যালকুলেট মিন এক্স বার মানে হচ্ছে আমরা স্যাম্পল মিনটাকে ক্যালকুলেট করলাম ফার্স্টে। তারপর আমাদেরকে ওই যে ডেটাটা আমাদের হাতে আছে 30টা ভ্যালু, সেই 30টা ভ্যালু স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা ক্যালকুলেট করতে হবে। সো এটা যেহেতু আমরা স্যাম্পল থেকে ক্যালকুলেট করছি সেই জন্য এটাকে অ্যাজ দ্বারা ডিনোট করা হচ্ছে। বাট আদারওয়াইজ যদি আমাদের নোন থাকতো স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা, সেক্ষেত্রে সেটাকে সিগমা দ্বারা প্রকাশ করা হতো। এখন আমাদের হাতে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে এক্স বার আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, স্যাম্পল স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এস। সো এক্স বার এবং এস আমরা আমাদের স্যাম্পল থেকে পাচ্ছি। এখন এই দুইটাকে দিয়ে আমাদেরকে একটা স্ট্যাটিস্টিক ক্যালকুলেট করতে হবে, যেটাকে বলা হচ্ছে টি স্ট্যাটিস্টিক। সো টি স্ট্যাটিস্টিকের ফর্মুলাটা হচ্ছে এরকম: এক্স বার মাইনাস মিউ নট ডিভাইডেড বাই এস বাই রুট ওভার এন। তো এইখানে দুইটা জিনিস আমাদের, তিনটা জিনিস আমাদের কাছে আছে। একটা হচ্ছে এক্স বার, যেটা হচ্ছে স্যাম্পল মিন; এস, যেটা হচ্ছে স্যাম্পল স্ট্যান্ডার্ড ডিভিয়েশন; স্মল এন, যেটা হচ্ছে স্যাম্পল সাইজ। সো এখানে স্যাম্পল সাইজ হচ্ছে, আচ্ছা এখানে স্যাম্পল সাইজটা লিখিনি না, স্যাম্পল সাইজ হচ্ছে 30। আর মিউ নট হচ্ছে আমাদের হাইপোথেসাইজড ভ্যালু। সো আমি যদি উপরে যাই, এই যে আমাদের হাইপোথেসিস ভ্যালু একটা ছিল, তো যদি আমি ধরে নিই এটা কোনো একটা স্পেসিফিক ভ্যালু, লেটস সে 10 বা 20, কোনো একটা স্পেসিফিক ভ্যালু, সো সেই ভ্যালুটা এখানে আসবে। তো যখন আমরা এই ক্যালকুলেশনটা করব আমাদের হাতে সবকিছু দিয়ে, তখন টি এর একটা ভ্যালু আমরা পাবো, রাইট? সো টি এর ওই ভ্যালুটা আসলে, আমি যদি একটু উপরের দিকে যাই, এই যে ডিস্ট্রিবিউশনটা মনে আছে টি ডিস্ট্রিবিউশনটা, টি ডিস্ট্রিবিউশন কোনটা, এই যে লালটা। তো ধরেন এই লালটা আমাদের টি ডিস্ট্রিবিউশন ছিল। তো এইমাত্র আমি যে ক্যালকুলেশনটা করলাম, সেই টি এর ভ্যালুটা এই এক্স অ্যাক্সিসে কোনো একটা জায়গায় পড়বে। And সেই জায়গাটা যদি ক্রিটিক্যাল ভ্যালুর, মানে ক্রিটিক্যাল রিজিয়নের মধ্যে পড়ে, সেক্ষেত্রে আমরা নাল রিজেক্ট করে দিই, আদারওয়াইজ নাল নট রিজেক্ট করি। সো আসলে আমাদেরকে ম্যানুয়ালি এই পুরো ক্যালকুলেশনটা করার কোনো প্রয়োজন নাই। কোথায় ছিল? এই পুরো ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নাই। আমরা আর এ ডেটা দিয়ে দিব, সে আমাকে সব ইনফরমেশন দিয়ে দিবে। সো তার আগে আমাদের কিছু কনসেপ্ট জানা দরকার, আসলে আমরা যে জিনিসগুলো দেখতেছি সেগুলো আসলে কি মিন করে। তো সেই পার্টটাই এখন আমরা আছি। আর ক্যালকুলেট ডিগ্রিজ অফ ফ্রিডম, এটা তো অলরেডি বলছি যে n-1, n-1 বিকজ আমরা হচ্ছে এই এসটাকে ক্যালকুলেট করে নিছি ডেটা থেকেই। এখন আসি আমরা কনফিডেন্স ইন্টারভালের ব্যাপারটা কি। আমি যদি কনফিডেন্স ইন্টারভাল অনেক কথা বলে ফেলছি, তো এখন আসলে আমরা কনসেপ্টটা আসলেই কি সেটা বোঝার চেষ্টা করি। দেখেন ফর্মুলাটা ফার্স্টে কি আছে: এক্স বার প্লাস মাইনাস এই টি সাবস্ক্রিপ্টে অনেক হাবিজিবি লিখা, মাল্টিপ্লাইড বাই স্ট্যান্ডার্ড এরর। এসই মানে হচ্ছে স্ট্যান্ডার্ড এরর। তো স্ট্যান্ডার্ড এরর ক্যালকুলেশনটা কিভাবে হচ্ছে: এসই মাইনাস এস ডিভাইড বাই রুট ওভার এন। সো এস হচ্ছে এই স্যাম্পল স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা, এন হচ্ছে স্যাম্পল সাইজ, যেটা আমরা অলরেডি জানি। সো আমাদের হাতে এখন সবগুলো ইনফরমেশন আছে, এক্স বার আছে, স্ট্যান্ডার্ড এরর আছে। যেটা নাই সেটা হচ্ছে এইটা টি আলফা বাই টু, দেন হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম। সো এইটা মানে হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু ফ্রম দ্য টি ডিস্ট্রিবিউশন ফর গিভেন কনফিডেন্স লেভেল অ্যান্ড ডিগ্রিজ অফ ফ্রিডম। সো দেখেন আমি বলছিলাম ফার্স্টে, আমি যদি কনফিডেন্স ইন্টারভাল তৈরি করতে চাই, তাহলে আমার একটা, মানে কনফিডেন্স ইন্টারভালটা কত পার্সেন্টের মধ্যে হবে, লাইক 95%, নাকি 90% কনফিডেন্স ইন্টারভাল, নাকি 99% কনফিডেন্স ইন্টারভাল, নাকি 95% কনফিডেন্স ইন্টারভাল। তো সেই বিষয়টা আমাকে ফার্স্টে স্পেসিফাই করতে হবে। সো সেটা যদি স্পেসিফাই করে ফেলি, লেটস সে 95% কনফিডেন্স ইন্টারভাল আমি ক্যালকুলেট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার একটা ইনফরমেশন হচ্ছে আলফা। সো 95%, 95%-এর ক্ষেত্রে আলফার ভ্যালুটা হচ্ছে 0.05, 99-এর ক্ষেত্রে 0.01, তারপর 90%-এর ক্ষেত্রে 0.1। সো মনে করে দেখেন শুরুর দিকে আমি যখন আলফা, তার মানে কনফিডেন্স লেভেল, কনফিডেন্স ইন্টারভাল এগুলো নিয়ে কথা বলতেছিলাম, সেখানে এই জিনিসগুলো আছে। সো লেভেল অফ সিগনিফিকেন্সটা অ্যাকচুয়ালি আলফা, ঠিক আছে?
সো আলফা আর কনফিডেন্স লেভেলের মাঝে মানে ওয়ান থেকে আরেকটা মাইনাস করে দিলে অন্যটা পাওয়া যায় এরকম আর কি। সো আলফা আমি টেস্টটা করতেছিলাম তো স্পেসিফিক কোনো একটা সিগনিফিকেন্স লেভেল বরাবর। তো সেই ভ্যালুটা অ্যাকচুয়ালি এইখানে বসবে। সো আমরা এখন হার্ড কোডিং এর সামনে যাব আরে আপাতত আমি কনসেপ্ট নিয়ে কথা বলি। সো 99%-এর জন্য আলফা হবে 0.01, 95%-এর জন্য আলফা হবে 0.05, আর 90%-এর জন্য আলফা হবে 0.1। মানে একটা থেকে অন্যটা ওয়ান মাইনাস করে দিলে আমরা এই ভ্যালুটা পাই। আর ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে এক্স্যাক্টলি এইটা যেটা আমরা ক্যালকুলেট করলাম। সো এখানে এই এক্সাম্পলটার ক্ষেত্রে আমি 30 করলে কথা বলতেছিলাম। সো ডিগ্রিজ অফ ফ্রিডম হবে 29। সো আমরা যদি এখন টি এর টেবিলে যাই, টি এর টেবিল, টি টেবিলে না সরি, আমি যদি এখন আর ওপেন করি, আমি তো আজকের কোডটা ওপেন করিনি এখনো। কোডস, আচ্ছা একটা জাস্ট রাফ একটা আর ওপেন করি, একটা স্ক্রিপ্ট। আচ্ছা কেউ হ্যান্ড রেজ করছেন, আপনার ফার্স্ট কোয়েশ্চেনটা নিয়ে নেই। আচ্ছা যেটা দেখাইতে চাচ্ছিলাম, আমার এখন দরকার হচ্ছে এই টি এর ভ্যালুটা 95%-এর জন্য এটা কত হয়। সো 95%-এর জন্য এই টি এর ভ্যালুটা জানার জন্য আমাকে যেতে হবে আর এ। আর ছাড়া আরেকটা ওয়ে হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালুর টেবিল দেখা, টি এর টেবিল দেখা। তো ওইটাও একটু দেখাই দিব আমি, তার আগে আমি আরেকটা দেখাই। সো এই ক্রিটিক্যাল ভ্যালুটা জানার জন্য আমাদেরকে ইউজ করতে হবে কোয়ান্টাইল অফ টি ফাংশন, মানে হচ্ছে কিউটি। কিউটি এর ভেতরে আমাদেরকে ফার্স্টে কনফিডেন্স লেভেল মানে সরি সিগনিফিকেন্স লেভেল কততে টেস্ট করতেছি সেটা দেওয়া লাগবে। তো আমার টার্গেট যেহেতু 95% কনফিডেন্স ইন্টারভ্যাল জানতে হবে, সেই জন্য আমাদের আলফার ভ্যালুটা হচ্ছে, আমি তাহলে লিখি, কনফিডেন্স লেভেল হচ্ছে যদি ধরি 0.95%, তো সেক্ষেত্রে আমার আলফা হবে 5%, রাইট? সো এই 5%টাকে এখন ইউটিলাইজ করতে হবে। আমার টার্গেট যেহেতু টু টেইলড টেস্ট, সেই জন্য আমাকে এটাকে টু দিয়ে ভাগ করতে হবে 0.5-কে। সো 0.05 মানে 5%, এটাকে টু দিয়ে ভাগ করতে হবে টু টেল টেস্টের কারণে। আর তারপর হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম কত। আমি বলছিলাম যে আমার টার্গেট যে স্যাম্পল সাইজটা ছিল, যে স্যাম্পল সাইজটা ছিল সেটা হচ্ছে 30। তার ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 30 - 1। এবং আমার লোয়ার টেইলের একটা ভ্যালু নেই আমি, মানে হচ্ছে, আচ্ছা এখানে না, আমি যদি আগের স্লাইডটা ওপেন করি, অন্য একটা ক্লাসে যেখানে আমি টেস্টগুলো নিয়ে কথা বলছিলাম, হাইপোথিসিস টেস্ট। আচ্ছা এখানে দেখেন, হ্যাঁ, তো আমার কি দরকার ছিল এটার মধ্যে, আমার দরকার ছিল একটা কাট পয়েন্ট, যে এইটার এই পয়েন্টের ডানে চলে গেলে আমরা রিজেক্ট করে দিব, এই পয়েন্টের বামে থাকলে আমরা রিজেক্ট করব না, এরকম একটা ছিল। এটা হচ্ছে মানে ওয়ান সাইডেড টেস্টের জন্য। আমি যদি টু সাইডেডটা চাই, টু সাইডেড প্লট করি, আচ্ছা এই যে, So এইখানে দেখেন এই যে পয়েন্টটা, এই কাট অফ পয়েন্ট, সো এই কাট অফ পয়েন্টটাই আমরা এখন ক্যালকুলেট করতেছি। তো আমরা আসলে এই কাট অফ পয়েন্টটা ক্যালকুলেট করার জন্য আলফাটা ফার্স্টে স্পেসিফাই করে নিলাম। তো আমি বললাম যে আমার আলফার ভ্যালু হচ্ছে 0.05। তো সেই জন্য আমি 0.05টা ওই ফর্মুলাতে বসাইলাম। দেন আমার এখন আইদার এই পয়েন্টটা দরকার অথবা এই পয়েন্টটা দরকার। তো আমার যে কোনো একটা বের করলেই কিন্তু অন্যটা বের হয়ে যাচ্ছে, কারণ টি ডিস্ট্রিবিউশন হচ্ছে সিমেট্রিক ডিস্ট্রিবিউশন। আমি যদি পজিটিভ টু বের করতে পারি এই পাশেরটা, তাহলে নেগেটিভ টুটা আমার অলরেডি জানা, মানে নেগেটিভ হবে আর কি, জাস্ট মাইনাস সামনে বসাই দিব। সো আমার সুবিধার জন্য আমি এই পয়েন্টটা বের করব, তাহলে আমি এটার সাথে সাথে এটাও পেয়ে যাব। সো আমি ফার্স্টে এটা বের করি তাহলে। সো 0.5 2, তারপরে এখন আমি লোয়ার টেইল ইকুয়াল টু ট্রু দিয়ে দিব। সো লোয়ার ডট টেইল ইকুয়াল টু ট্রু, তাতে কি হবে, আমাকে লোয়ার টেইলে এই ভ্যালুটা কত সেটা দিয়ে দিবে। সো আমি এটা রান দিচ্ছি, রান দিলে আমি ভ্যালু পাচ্ছি -2.04523। সো এই যে আমি ক্রিটিক্যাল ভ্যালুটা বের করলাম, এটাকে বলা হয় ক্রিটিক্যাল ভ্যালু, ঠিক আছে? সো এটাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু। সো এই ক্রিটিক্যাল ভ্যালুটার চেয়ে ছোট যদি কোনো ভ্যালু থাকে, আমি যেটা ক্যালকুলেট করলাম, লেটস সে এখান থেকে যেটা ক্যালকুলেট করে নিয়ে আসলাম আমার ডেটা অনুযায়ী, সেই টি এর ভ্যালুটা যদি এই ভ্যালুর চেয়ে কম হয়, মানে হচ্ছে আমার ফিগারে
কোথায়? এই ফিগারে যদি এই পাশে চলে যায় সেক্ষেত্রে আমাদের রিজেক্ট করে দিতে হবে। আর যদি এই পাশে আসতো, মানে পজিটিভ কোনো ভ্যালু আসে, সেক্ষেত্রে এই পয়েন্টের এইদিকে যদি আমাদের টি এর ভ্যালুটা আসে, ক্যালকুলেটেড টি স্ট্যাটিস্টিক, সেটা যদি এই পাশে থাকে সেক্ষেত্রে আমাদেরকে রিজেক্ট করে দিতে হবে। তার মানে হচ্ছে এটা আমাদের আমাদের রিজেকশন রিজিয়নটা তাহলে কত, মানে অ্যাকসেপ্টেন্স রিজিয়নটা তাহলে কত? সো অ্যাকসেপ্টেন্স রিজিয়নটা হচ্ছে কোথায়? -2.045 থেকে টু 2.045। সো আমাদের ক্যালকুলেটেড ভ্যালু যদি এই রেঞ্জের মাঝে থাকে সেক্ষেত্রে আমরা নালকে রিজেক্ট করতে পারবো না, আদারওয়াইজ আমরা রিজেক্ট করে দিব। ঠিক আছে? সো এখন আমি আমাদের আমাদের অ্যাকচুয়াল ডেটার মধ্যে যাই, কোডটা ওপেন করি। আচ্ছা, কোড মনে ওপেন করছি, না করিনি। প্রজেক্ট, ফাইলস, টি টেস্ট। ওকে, সো আজকে আমি মার্কডাউনে লিখবো সবকিছু। ঠিক আছে, আমি প্রথমে রাফ কিছু কথা বলি এখানে, মানে কি বলে, কিছু কোডিং করি। প্রথমে আমি ডেটাগুলোকে র্যান্ডমলি তৈরি করি। সো আমি সিড নাম্বার দিচ্ছি 1 2 3। তারপর একটা নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে, যেটার মিন ধরে নিচ্ছি 50, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ধরে নিচ্ছি 10। তো সেখান থেকে আমি 30টা ডেটা র্যান্ডমলি বানাচ্ছি, মানে পিক করে নিচ্ছি আর কি। সো প্রথমে সিড ডট সিড, সেট ডট সিড, তারপর স্যাম্পল ডাটা। সো এই হচ্ছে আমাদের স্যাম্পল ডাটা। স্যাম্পল ডাটার মিন কত দেখি। মিন অফ স্যাম্পল ডাটা, এটা হচ্ছে 49.5286। ওকে, এখন এটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা কত দেখি। স্যাম্পল ডাটা, এটা হচ্ছে 9.81037। ওকে, ঠিক আছে। এখন দরকার ওই ফর্মুলাটা তৈরি করা, মানে সরি, টি স্ট্যাটিস্টিকটা ক্যালকুলেট করা। সো তার জন্য আমার মিউ নট দরকার। আমি ধরে নিচ্ছি মিউ নট হচ্ছে মিউ জিরো। মিউ জিরো হচ্ছে ধরে নিচ্ছি 55। সো আমার হাইপোথেসিসড মিনের ভ্যালু 55, কিন্তু আমার স্যাম্পলের মিনের হচ্ছে 49.52। সো দেখেই মনে হচ্ছে হয়তো রিজেক্ট হওয়া উচিত। সো চেক করি আসলে রিজেক্ট হবে কিনা। তো তার জন্য আমার কি কি প্রয়োজন হচ্ছে, এক্স বার মিউ এস আর রুট ওভার এন। সো এস বাই রুট ওভার এন মানে হচ্ছে স্ট্যান্ডার্ড এরর। সো স্ট্যান্ডার্ড এরর ইকুয়াল টু হচ্ছে এইটা ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ স্যাম্পল সাইজ। তো স্যাম্পল সাইজ আমরা কিভাবে বের করতে পারি, লেন্থ অফ স্যাম্পল ডাটা। সো লেন্থ অফ স্যাম্পল ডাটা আমাদের কি দিবে, 30। তাহলে স্কোয়ার রুট অফ দিস মানে হচ্ছে, স্লাইডে যাই, এই নিচের পার্টটা ডিনোমিনেটরের যেটা আছে রুট ওভার এন সেটা। আর এস তো আমরা অলরেডি বের করে ফেললাম। তাহলে আমাদের স্ট্যান্ডার্ড এররটা আসলো এস বাই রুট ওভার এন, সেটা আমি এখন ক্যালকুলেট করতেছি। সো এসি ইকুয়াল টু হচ্ছে এইটা। সো এখানে ইকুয়াল সাইন না দিয়ে সাইন সাইনও দেওয়া যায়, সমস্যা নেই। সো এটা রান দিলে আমি স্ট্যান্ডার্ড এররটা পাচ্ছি। সো এসির ভ্যালু দেখা যাচ্ছে 1.79। এখন আমি টি টেস্ট যেটা সেটা বের করে ফেলি। সো টি ক্যালকুলেটেড ভ্যালু হচ্ছে আমার ডেটা অনুযায়ী যে মিন, এটা মাইনাস হাইপোথেসাইজড মিন মানে হচ্ছে 55। সো এটাকে আমি আরেকটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করি, ডিভাইডেড বাই এই পার্টটা এস বাই রুট ওভার এন। সো এস বাই রুট ওভার এন মানে আমি অলরেডি ক্যালকুলেট করছি স্ট্যান্ডার্ড এরর। সো এখানে দিব হচ্ছে স্ট্যান্ডার্ড এরর। তো এটা যদি আমি এখন রান দিই, আমি টি ক্যালকুলেটেড ভ্যালু কত সেটা পেয়ে যাব। তো আমি এখানে প্রিন্ট করি, প্রিন্ট টি ক্যালকুলেট। তাহলে ভ্যালুটা দেখা যাচ্ছে -3.0545 সামথিং। বাট আমাদের ক্রিটিক্যাল, মানে টি এর ক্রিটিক্যাল ভ্যালু কত, এটা বের করার ফর্মুলাটা হচ্ছে কিউটি। যদি 5% লেভেলে টেস্ট করতে চাই তাহলে 0.05 ডিভাইডেড বাই 2। তারপর হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম। ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে এন, সরি কপি করে এখানে আনি, এটা হচ্ছে n-1। আচ্ছা, যেহেতু এই জিনিসটা আমার দুইবার ইউজ করা লাগলো, এটাকে মনে হয় একটা ভেরিয়েবল হিসেবে ডিফাইন করলে ভালো হতো।
তাহলে আমি এটা আচ্ছা ডিফাইন না করি। সেটা হচ্ছে n-1 এবং লোয়ার ডট টেইল ইকুয়াল টু ট্রু। মানে আমি জাস্ট দেখানোর পারপাসে আমি চাচ্ছি লোয়ার টেইলের ক্রিটিক্যাল ভ্যালু কত সেটা বের করতে। তাহলে আমি এটা রান দিলাম। তাহলে দেখি টি ক্রিটিক্যাল কত, -2.04523। সো শর্ত হচ্ছে এই টেস্টের, সরি, এই টেস্টের শর্ত হচ্ছে এই ক্রিটিক্যাল ভ্যালুর চেয়ে যদি আমাদের ক্যালকুলেটেড ভ্যালু ছোট হয় সেক্ষেত্রে রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস। সো চেক করি এটা ছোট নাকি। সো টি ক্যালকুলেটেড যদি লেস দেন অর ইকুয়াল টু হবে, ঠিক আছে, ইকুয়াল টু ক্রিটিক্যাল ভ্যালু হয়। সো এটার চেয়ে যদি এটা ছোট হয় তাহলে আমাদেরকে রিজেক্ট করতে হবে। সো এটা ট্রু হয়ে গেল, তার মানে এই লজিকটা ট্রু হয়ে গেল। তাহলে ডিসিশন হচ্ছে রিজেক্ট নাল। ঠিক আছে, এই পর্যন্ত কি ক্লিয়ার আপনারা? আচ্ছা, সো এইটা তো আমি হার্ড কোড করে দেখলাম। তা আমরা এখন মানে আরো ইজিলি কিভাবে করতে পারি এইভাবে না করে? সেটা যেভাবে করা পসিবল সেটা হচ্ছে, এই হলো আমাদের স্যাম্পল ডাটা, রাইট? সো টি ডট টেস্ট, এটা হচ্ছে ফাংশন টি টেস্টের জন্য আরে। দেন আমাদেরকে স্যাম্পল ডাটা যেটাকে আমি কম্পেয়ার করতে যাচ্ছি সেই ভেক্টরটা দিয়ে দিব। So আমাদের কাছে একটা ভেক্টরই ছিল, স্যাম্পল ডাটা একটা ভেক্টর। সো আমাকে কোনো ডেটা ফ্রেম আলাদা করে সিলেক্ট করা লাগে নাই। So আমি সরাসরি স্যাম্পল ডাটা দিলাম, কমা, তারপর হচ্ছে আমি মানে আমার টার্গেট ভ্যালুটা কত বা হাইপোথেসাইজড ভ্যালুটা কত। তো সেটা হচ্ছে 55 হয়ে গেল। এখন রান দিবেন। আচ্ছা ওয়েট এ মিনিট। আচ্ছা এখানে আরেকটা জিনিস ছিল, নর্মালিটি টেস্ট, ওইটা আমরা দেখাইতে ভুলে গেছি। আচ্ছা ওইটা পরে দেখাবো, সমস্যা নাই। সো টি ডট টেস্টের ডকুমেন্টেশনটা দেখি, আমি যেহেতু ভুল করছি তার মানে আপনারাও ভুল করবেন। সো ডকুমেন্টেশন আছে কি, এক্স এবং ওয়াই হচ্ছে ডিফল্ট ভাবে নাল। আর কি কি আছে, ক্যারেক্টার আছে, আর আছে হইলো মিউ, পেয়ার্ড স্যাম্পল টি টেস্টের জন্য পেয়ার্ড, ভেরিয়েন্স ইকুয়াল কিনা সেটা দেখানোর জন্য ভেরিকুয়াল, কনফিডেন্স লেভেল কত সেটা স্পেসিফাই করে দেওয়া যায়। সো এই কিছু কমন জিনিস আছে, তা আমার আসলে এইটা দরকার ছিল ওয়ান স্যাম্পল টি টেস্টের জন্য, মিউ। সেখানে আসলে মিউটা লিখে দেওয়া লাগবে। সো মিউ ইকুয়াল টু 55, এটা আমি টেস্ট করতে চাচ্ছি এই ডেটার মধ্যে। সো স্যাম্পল ডাটা এবং মিউ ইকুয়াল টু 55, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল কোড। সো এটা রান দিলাম। রান দিলে দেখেন আমাকে কিছু ইনফরমেশন দিচ্ছে। প্রথম হচ্ছে টি টি স্ট্যাটিস্টিকের ভ্যালুটা কত সেটা, সেটা দেখাচ্ছে -3.0546। আমাদেরটা কত ছিল, -3.054553, মানে আর কি রাউন্ড করে দিছে। সো এটা ছিল আমাদের এক্স্যাক্টলি ওই ভ্যালুটা। ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 29, আর সাথে আমাদের পি ভ্যালুটা দিয়ে দিচ্ছে। সো পি ভ্যালুটা কোত্থেকে আসলো, রাইট? সো আমি পি ভ্যালুর কনসেপ্টটা আরেকবার মনে করাই দিই। পি ভ্যালু কি ছিল, আমাদের ক্যালকুলেটেড টি স্ট্যাটিস্টিকের ভ্যালুটা যে জায়গায় কাট করছে, লাইক লেটস এইখানে পি এর ভ্যালুটা এইখানে, তাহলে এই পয়েন্ট থেকে লোয়ারে যতটুকু এরিয়া আছে সেই এরিয়াটা হচ্ছে আমাদের পি ভ্যালু। ঠিক আছে, সো আমাদের যদি সেরকম এরিয়াটা দরকার হয় আমরা ইউজ করতে পারি একটা ফাংশন। সো আমি এখন পি ভ্যালুটাও বের করে ফেলি এখান থেকে। পি অফ টি, সেখানে হচ্ছে আমাদের টি ক্যালকুলেটেডটা দিয়ে দিতে হবে, তারপর ডিগ্রিজ অফ ফ্রিডমটা বলে দিতে হবে যে 29, এবং লোয়ার ডট টেইল ইকুয়াল টু ট্রু। এইটা রান দিলে টি ক্যালকুলেট, আচ্ছা সরি সরি ভুল হয়ে গেছে। আমার তো আসলে এটা টু টু সাইডেড টেস্ট ছিল, তাই না? সো টু সাইডেড টেস্টের জন্য কিন্তু আমার শুধু এই পাশে না, এই পাশেও ওই গ্রে এরিয়াটার দরকার, রাইট? সো আমি ক্যালকুলেটেড ভ্যালু যেটা পাইছি এক্স্যাক্টলি ওই ভ্যালুটা সাইন চেঞ্জ করে দিয়ে এই পাশে আসবে এবং এই পাশের এরিয়াটাও সাথে যোগ হবে। সো সো এটা হচ্ছে লোয়ার টেইলের এরিয়াটা, আমি প্লাস করে দিচ্ছি, কপি পেস্ট, এটা ট্রু এর বদলে ফলস করে দিচ্ছি।
তাহলে হচ্ছে আমি আপার টেইলের এরিয়াটা পেয়ে যাব। সেই দুইটা যোগ করে দিলে আচ্ছা, এটা সাইন চেঞ্জ করি নাই, মাইনাস টি ক্যালকুলেটেড। হ্যাঁ, সেইটা হচ্ছে 0.00479। তো কি ঘটলো? সো টি ক্যাল এটা নেগেটিভ ছিল। সো নেগেটিভের জন্য লোয়ার টেল ইকুয়াল টু ট্রু দেয়া। সেই নেগেটিভটাকে যখন আবার নেগেটিভ করছি তাহলে আমি আসলে পজিটিভ সাইডটা পাচ্ছি। সেই পজিটিভ ভ্যালুটা পাচ্ছি, এবং আমার পজিটিভ টেইলের এরিয়া দরকার সেটা বোঝানোর জন্য লোয়ার ডট টেইল ইকুয়াল টু ফলস করে দিলাম। তাহলে আমি এইটা, এই পার্ট আর এই পার্টটা যোগ করলে আমার এই টোটাল এরিয়াটা পাচ্ছি, মানে এই গ্রে এরিয়াটা। ঠিক আছে, এইটুকু কি আপনারা সবাই ক্লিয়ার? সো ফাংশন দুইটা ডিফারেন্ট, একটা হচ্ছে কিউটি কোয়ান্টাইলের জন্য, আই মিন ক্রিটিক্যাল ভ্যালুটা বের করার জন্য, আর পি ভ্যালু বের করার জন্য আমরা ইউজ করছি পিটি বা প্রবাবিলিটি টি। পিটি মানে পি ভ্যালু অফ টি এরকম কিছু না, পি ফর প্রবাবিলিটি, টি ফর টি স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন। আর এই পুরো হার্ড কোডিং এর কাজটা আমাদের ইজি করে দিচ্ছে একটা ফাংশন টি ডট টেস্ট, সেখানে আমি ডেটাটা দিয়ে দিচ্ছি, কার সাথে চেক করতে যাচ্ছি সেটা দিয়ে দিচ্ছি, সো 55। সো এটা রান দিলে আমরা অ্যাকচুয়ালি সবকিছু পেয়ে যাচ্ছি। সাথে একটা ইনফরমেশন আমরা পাই, সেটা হচ্ছে 95% কনফিডেন্স ইন্টারভাল। দেখেন, আমি বলতেছিলাম যে কনফিডেন্স ইন্টারভালটা কিন্তু চেঞ্জ করা পসিবল, যে আমি 95-এর বদলে 99 পেতে পারি। তো সেটার জন্য ডুপ্লিকেট করে নিচে নামাচ্ছি, কমা, আমাদের অনেকগুলো জিনিস আছে, তার মধ্যে একটা হচ্ছে কনফিডেন্স লেভেল। কনফিডেন্স লেভেল 0.99। তাহলে আমি আসলে 99% কনফিডেন্স ইন্টারভাল পাবো। আমি একটু জুম করি এই জায়গাটা। তো দেখেন, একটা জিনিস খেয়াল করেন, যখন আমি 95% কনফিডেন্স ইন্টারভালটা ক্যালকুলেট করলাম, তখন আমাদের ভ্যালু কত ছিল? 45 থেকে 53। যখন আমি কনফিডেন্স ইন্টারভালটা বাড়াইলাম, তখন ভ্যালুটা হয়ে গেল 44 থেকে 54। মানে কনফিডেন্স ইন্টারভালটা বড় হয়ে গেছে। সো বড় হইলো যাতে করে আরো বেশি পরিমাণে ভ্যালু ক্যাপচার করতে পারে, এবং চান্স অফ, মানে মানে ওই ইন্টারভালগুলো অ্যাকচুয়ালটাকে ক্যাচ করতে পারবে, মানে অ্যাকচুয়াল ভ্যালু যেটা সেটাকে ক্যাচ করতে পারবে, সেই পরিমাণটার জন্য বাড়ে। সেই জন্য হচ্ছে এই কাজটা করলো। সিমিলারলি আমি যদি কমায় দিই, কমানোর জন্য কি করা যায়? ধরলাম 90%, তো এটা দিলে আমরা 90% কনফিডেন্স ইন্টারভাল পাচ্ছি। এবং এটা কিন্তু এই ভ্যালুটা কমে গেছে আগের চেয়ে। এটা ছিল 99, 44 ছিল, এখানে হয়ে গেছে 46। আর হায়ারে ছিল 54, এখানে হয়ে গেছে 52। সো কনফিডেন্স ইন্টারভাল তো আমি হাতে হাতে ক্যালকুলেশন দেখাই নেই, সো সেটাও দেখাই ফেলি। সো এখানে কি কি ছিল ফর্মুলা? আমাদের দরকার ছিল এক্স বার, স্ট্যান্ডার্ড এরিয়া এরর। আর একটা জিনিস যেটা দরকার ছিল সেটা হচ্ছে টি এর ভ্যালুটা, ক্রিটিক্যাল ভ্যালু অফ দ্য টি ডিস্ট্রিবিউশন ফর গিভেন কনফিডেন্স লেভেল অ্যান্ড ডিগ্রিজ অফ ফ্রিডম। সো আমার কাছে সবকিছু অ্যাকচুয়ালি আছে। মিন কই? মিন হচ্ছে এইটা। সো মিন, তারপর হচ্ছে প্রথমে মাইনাসটা করি, লোয়ার লোয়ার ভ্যালু কোনটা সেটা ফার্স্টে বের করি, এই ভ্যালুটা ফার্স্টে বের করি। তারপর হচ্ছে টি ক্রিটিক্যাল, এইটা হচ্ছে সেটা, মাল্টিপ্লাইড বাই স্ট্যান্ডার্ড এরর, সেইটা হচ্ছে স্ট্যান্ডার্ড এরর। সেই জিনিসগুলো আমার কাছে এখন আছে। এটা রান দিলে আমি 95%-এর মধ্যে লোয়ার, লোয়ার এটা, হ্যাঁ এটা হচ্ছে লোয়ার নাকি, একটু এক মিনিট। আচ্ছা, প্লাস, ও আচ্ছা, মিনটা তো এখানে উল্টা ছিল, মানে নেগেটিভ ছিল মনে হয় নাকি, 49। আচ্ছা, 49 ছিল মিন, এটা হচ্ছে, আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। সো লোয়ার হচ্ছে 45.86, আর আপার হচ্ছে 53.19। ক্রিটিক্যালটা, আচ্ছা মনে পড়ছে মনে পড়ছে, ক্রিটিক্যাল ভ্যালুটা তো নেগেটিভ ছিল। হ্যাঁ, ওই নেগেটিভ হওয়ার কারণে এই পুরাটা উল্টা হয়ে গেছে। সেটা আসলে অ্যাবসলিউট করে নিলে ভালো হবে। অ্যাবসলিউট এবং অ্যাবসলিউট।
সো আমি অ্যাবসলিউট অফ ক্রিটিক্যাল ভ্যালু, এটা আমার সবসময় পজিটিভ থাকবে। সো আমার লোয়ার টেইলের ভ্যালুটা হচ্ছে এইটা 45.86, আর আপারে হচ্ছে এইটা 53.19। তাহলে আমি একটু পুরাটা চেক করে আসি। কনফিডেন্স ইন্টারভাল ডিফল্টভাবে 95 থাকে, 95%। সো প্রথম লাইনটা যদি আমি রান দেই, এইটা কন্ট্রোল এন্টার, তাহলে আমার কনফিডেন্স ইন্টারভাল হচ্ছে না 45.86 থেকে 53.19। আর এইটা অনুযায়ী কত আসতেছে? 45.86 থেকে 53.19, সো এক্স্যাক্টলি সেম। সেই ক্যালকুলেশনটাই এই ফাংশনটার ভেতরে হচ্ছে। তো কথা হচ্ছে এটাকে আমি এরকম দুই লাইনে কেন লিখছি, এটাকে আরো সহজভাবে লেখা যায় প্লাস সি -1 +1 মাল্টিপ্লাইড বাই দিস, কেটে দিচ্ছি। সো এটা এটা যদি করি, আচ্ছা প্লাসটা লেখা দরকার নাই, এটা যদি করি আমি অ্যাকচুয়ালি এই কনফিডেন্স লেভেলটা এইভাবে পাবো। ঠিক আছে, এটা ছিল আর এর কাজ। আর এটা ছিল টি রোড টেস্ট ফাংশনটার কাজ। So, এই পর্যন্ত আমরা আসলে সবগুলো কনসেপ্টে ক্লিয়ার হয়ে গেছি, কিভাবে আসলে ম্যানুয়ালি ক্যালকুলেট করা যায়, কিভাবে ক্রিটিক্যাল ভ্যালুটা বের করা যায়, কিভাবে কনফিডেন্স ইন্টারভাল বের করা পসিবল, আর আমরা ফাংশনের মাধ্যমে কিভাবে করতে পারি। সো এই পর্যন্ত ওভারঅল আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা, থাকলে এখন কোয়েশ্চেন করেন। আচ্ছা, মাঝখানে যে ম্যানুয়ালি কোডগুলো লিখছিলাম সেগুলো হচ্ছে আলাদা একটা সেকশন অ্যাড করে দিয়েছি আমি ম্যানুয়াল ক্যালকুলেশন নাম দিয়ে। সো সো ওয়ান স্যাম্পল টি টেস্টের মধ্যে ম্যানুয়াল ক্যালকুলেশন একটা, সেখানে হচ্ছে আমি এখন যে কোডগুলো লিখছি সেগুলো অ্যাড করে দিছি। আর আর হচ্ছে, আচ্ছা, আর এগুলো হচ্ছে গিয়ে ম্যানুয়ালি না আর কি, সো ইউজিং ফাংশন। আচ্ছা, ইউজিং ফাংশনের পার্টটা এখন দেখি। তো সিমিলারলি আগের মতোই আমি র্যান্ডম নাম্বার জেনারেট করব একটা নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে, সেটার মিন ধরলাম 50। সো এইটাকে আমি একটা আলাদা কোড চাঙ্ক দেই। সো এখন হচ্ছে আমাদের কিছু জিনিস চেক করা দরকার, যেটা হয়তো স্কিপ করে গেছিলাম আগে বলার সময়। একটা হচ্ছে আমাদের স্যাম্পল যে পয়েন্টগুলো আছে ডেটাটা, স্যাম্পল ডেটা শুড বি ইন্ডিপেন্ডেন্ট, মানে একটার সাথে আরেকটার কোনো ধরনের সম্পর্ক থাকবে না। এমন হবে না যে আমি যদি ধরেন একটা ক্লাসে 100 জন স্টুডেন্টের থেকে ইনফরমেশন নেই, একজনের থেকে ইনফরমেশন নিলে মানে রোল 10-এর থেকে যদি আমি ইনফরমেশন নেই তাহলে রোল 15 থেকে ইনফরমেশন নিতে পারবো না, এরকম কোনো কিছু হবে না। প্রত্যেকটা জিনিস আসবে একদম সমান প্রবাবিলিটি থাকবে। সো স্যাম্পলগুলো যে আসবে সেটা একটার সাথে আরেকটার কোনো ডিপেন্ডেন্সি থাকবে না। সো একটা স্যাম্পলে যেহেতু নিচ্ছি, উইদিন স্যাম্পল যে ডেটাগুলো আছে সেগুলো সব ইন্ডিপেন্ডেন্ট হবে। তো সেটাই বলা আছে স্যাম্পল শুড বি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড দে শুড বি র্যান্ডমলি সিলেক্টেড। আরেকটা ইনফরমেশন যেটা, সেটা হচ্ছে the data should come from a population distribution that follows normal distribution. সো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাজাম্পশন, এবং এটা টেস্ট করা যায় শাপিরের উইক টেস্ট দিয়ে। সো ওইটা ডিটেলসে গেলাম না, ওইটা একটু কমপ্লেক্স আর কি বোঝানো। সো শাপিরের উইক টেস্টের জন্য আমাদের অলরেডি একটা ফাংশন আছে, এটা হচ্ছে শাপিরো ডট টেস্ট। সো এই কমেন্টটাকে বাইরে নিয়ে রাখি, টেস্টিং নর্মালিটি ইউজিং শাপিরো উইক টেস্ট। সো এই নামটা দিলাম, আমি কথাটা লিখলাম, লিখে এখন আমি কোডটা এখানে রাখতেছি, শাপিরো ডট টেস্ট। তো ভেতরে কি কি দিচ্ছি আমি, ভেতরে আমি জাস্ট ডেটাটা পাস করে দিলাম। সো ভেতরে আমি ডেটাটা পাস করে দিলাম শাপিরো ডট টেস্ট, এটা হচ্ছে ফাংশনটা যেটার ভেতরে আমি ডেটাটা দিয়ে দিলে আমাদেরকে সরাসরি রেজাল্টটা দিয়ে দিবে। সো রেজাল্ট কি কি থাকবে সেই বিষয়গুলো আমি আসতেছি। সো প্রথমে আমি ডেটাটা রান দিয়ে নিই, কারণ এনভায়রনমেন্ট এখন এমটি, আর স্টুডিওটা নতুন করে ওপেন করা হয়েছে আর কি, এই কারণে। তো এই কোড চাঙ্ক সবটা রান দিলাম, তাহলে হচ্ছে এই দুইটা রানের লাইনই রান হবে। আর এই কমেন্টটাও বাইরে নিয়ে রাখি। সো আজকে একই সাথে এইগুলো মানে আর এবং মার্কডাউনের সবকিছুই দেখা হচ্ছে। সো জেনারেট স্যাম্পল ডাটা এই কথাটা কিন্তু বাইরে থাকবে, যখন আমি রেন্ডার করব তখন কোড চাঙ্কের বাইরেই লেখাটা থাকবে। সেট ডট সিট দেন ডেটা, এটা ডেটা এখানে চলে আসছে, এখন আমি এই লাইনটা রান দিচ্ছি। সো রান দিলে কি দেখতে পাচ্ছি, লেখা আছে শাপিরো উইক নর্মালিটি টেস্ট
ডাব্লিউ এটা হচ্ছে টেস্ট স্ট্যাটিস্টিক। সো টি টেস্টের সময় আমরা যেরকম একটা টি এর ভ্যালু পাচ্ছিলাম, -3 পয়েন্ট সামথিং এরকম আসছিল। সিমিলারলি সাপিরোইক টেস্টের টেস্ট হচ্ছে ডাব্লিউ, সেই টেস্ট স্ট্যাটিস্টিকের ভ্যালু হচ্ছে 0.97894। সো এই ভ্যালুটা এই টেস্টের জন্য ক্রিটিক্যাল ভ্যালুর মানে ক্রিটিক্যাল রেঞ্জ যেটা সেই রেঞ্জের ভেতরে ছিল, সে কারণে এটা নট রিজেক্টেড। আরেকটা ওয়ে হচ্ছে পি ভ্যালুটা দেখা। তো আমাদের পি ভ্যালু আসছে 0.7966। সো আমি এখন ডিসিশনগুলো লিখি। সো নর্মালিটি টেস্টের মধ্যে নাল হাইপোথিসিস হচ্ছে $সাইন দিয়ে লেটেকের কোডগুলো লিখতে হয়। নাল হাইপোথিসিস হচ্ছে ডেটা ফলোস নর্মাল ডিস্ট্রিবিউশন, আর অল্টারনেট হচ্ছে ডেটা ডাজ নট ফলো নর্মাল ডিস্ট্রিবিউশন। সো আমি তাহলে এইটুকুই, আচ্ছা এই কথাটা বাইরে লিখতে হবে, ডেটা ফলোস নর্মাল ডিস্ট্রিবিউশন, ডেটা ডাজ নট ফলো নর্মাল ডিস্ট্রিবিউশন। সো নালটা হচ্ছে এইভাবে আউটপুট দেখাবে, আর অল্টারনেটের এইভাবে দেখাবে। সো আমি এইটুকু রান দিই, রান দিলে আমি দেখিয়েছি এই পর্যন্ত আউটপুটটা কিরকম দেখায় আমাদের মার্কডাউনে। বেশ হচ্ছে এইগুলো হচ্ছে ম্যানুয়ালি ক্যালকুলেশনের পার্টটা। ওই যে হাইপোথিসিসের কথাটা লিখছিলাম, এই যে সমস্যা হয়ে গেছে কি, আমি কিন্তু লিখছিলাম হচ্ছে দুইটা দুই লাইনে। আমি যদি একটু উপরে চাই, দুইটা কিন্তু আমি আলাদা দুইটা লাইনে লিখছিলাম। হ্যাঁ, সবগুলো কিন্তু আলাদা লাইনে, কিন্তু যখন রেন্ডার করলাম তখন দেখা যাচ্ছে এগুলো সব এক লাইনে চলে আসছে। সো এদেরকে যদি আমি মাল্টিপল লাইনে নিতে চাই, তখন আমাকে একটা ওয়ে হচ্ছে যে তিনটা স্পেস দেওয়া লাগবে। 1 2 3, 1 2 3, 1 2 3। তাহলে হচ্ছে এই লাইনের পরে এই লাইন আসবে, দেন এই লাইন আসবে। তো আমি আবার নিট করি। সো এখন দেখা যাচ্ছে হাইপোথিসিস তিনটা তিন লাইনে আসছে। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে আমি যদি স্পেসগুলো না দিয়ে এরকম একটা সাইন দিয়ে দিই, এসকেপ। এইটা যদি এখন নিট করি, তাহলেও সিমিলারলি তিনটা আলাদা লাইনে যাবে। এখন কথা হচ্ছে এইটার চাইতে আমার কাছে স্পেসটা বেটার লাগে। সো আমি আসলে স্পেসটা ইউজ করি ইন জেনারেল, বাট এখানে কিন্তু আউটপুটটা সেম। আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে এইগুলো আসলো, এটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল মানে ক্যালকুলেটেড ভ্যালু। এটা হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু, যেহেতু ক্রিটিক্যাল ভ্যালুটা সরি ক্যালকুলেটেড ভ্যালুটা যেহেতু ক্রিটিক্যাল ভ্যালু চেয়ে ছোট, সেক্ষেত্রে সেজন্য হচ্ছে আমাদের নালটা রিজেক্ট নাল। তারপর হচ্ছে আমরা কনফিডেন্স ইন্টারভ্যালটা ক্যালকুলেট করলাম। আর ফাংশন দিয়ে কিভাবে কি করা হচ্ছে, আমি যদি একটু নিচের দিকে যাই, ইউজিং ফাংশন জেনারেট স্যাম্পল ডাটা। সো জেনারেট স্যাম্পল ডাটা লেখাটা বাইরে আছে এভাবে। হ্যাঁ, তারপর হচ্ছে টেস্টিং নর্মালিটি ইউজিং শাপির উইক টেস্ট। এটা হচ্ছে টেস্টিং নর্মালিটি ইউজিং শাপির উইক টেস্ট। দেন আমরা এই ফাংশনটা দিয়ে শাপির উইক নর্মালিটি টেস্টের সব ইনফরমেশনগুলো পাচ্ছি। তো আমাদের নাল ছিল ডেটা ফলোস নর্মাল ডিস্ট্রিবিউশন, অল্টারনেট ছিল ডেটা ডাজ নট ফলো নর্মাল ডিস্ট্রিবিউশন। এখন পি ভ্যালু যেহেতু 0.05-এর চেয়ে বড়, সেজন্য আমরা নালকে রিজেক্ট করতে পারবো না। তো এটাকে আমি সুন্দর করে লিখি। এখানে আমি তিনটা স্পেস দিচ্ছি, তিনটা স্পেস দিচ্ছি। দেন since the calculated sorry since the p value is greater than the level of significance, আমি ব্র্যাকেটে লিখতেছি হচ্ছে আলফা $সাইন শেষ ইকুয়াল 0.05। সো $সাইনটা আমরা আসলে ইউজ করতেছি এইটা যে লেটেক কোড সেটা বোঝানোর জন্য। সো এইভাবে দিলে হচ্ছে আমরা আউটপুটে আলফাটা দেখতে পারবো এইভাবে। সো আলফাটাকে বোঝানো হচ্ছে এইটা দিয়ে, দেন আলফা কথাটা লেখা হচ্ছে, তাহলে হচ্ছে আমরা আলফাটাকে এইভাবে দেখতে পারি, equal to 0.05. So since the p-value is greater than the level of significance, the null hypothesis অথবা লিখতে পারি we do not have enough statistical evidence to reject the null hypothesis. Hence, মানে কথা তো শেষ এখানেই। So, এখন নিট করে দিই।
সো নিট করে দিলে আমরা হচ্ছে এইভাবে সবকিছু পাইলাম, যে এই কথাটা এখানে, হাইপোথিসিস দুইটা এখানে দেখা যাচ্ছে। আর আমি যেটা বলছিলাম ডলার সাইন দিয়ে আমরা আসলে লেটেকের কোডটা বুঝাই, সো ডলার দিয়ে যখন আমি এইচ নট মানে আন্ডারস্কোর জিরো লিখলাম সেটা আসলে এইভাবে দেখাচ্ছে। ওকে, আচ্ছা এখন আমরা দেখি কোড, টি 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 টেস্টের কোডটা কেমন। আচ্ছা, সাপের ওয়েক টেস্ট থেকে আমরা তো আসলে এনশিওর হইলাম যে আমাদের ডেটা আসলে নর্মালিটি ফলো করে, সো আমরা আসলে শান্তিতে টি টেস্ট করতে পারবো। বাট এটা নর্মালিটি ফলো না করলে তখন কিন্তু টি টেস্ট করাটা একটু ইনভ্যালিড হয়ে যায়, কিংবা পাওয়ার কম হবে, এরকম অনেক ইস্যু হইতে পারে। যাই হোক, তো ওয়ান স্যাম্পল টি টেস্ট এখন আমরা করে ফেলি। তার কথাটা লিখি, আহ, এখান থেকে কমেন্টটা টেনে বাইরে নিয়ে আসি। ওয়ান স্যাম্পল টি টেস্ট, টেস্টিং ইফ মিন ইকুয়াল টু জিরো, সেই কথাটা আমি বাইরে রাখবো। এখন লাগবো হচ্ছে নাল হাইপোথিসিস, ডলার সাইন এইচ আন্ডারস্কোর জিরো ডলার সাইন। সো আমি এখন লিখলাম নাল হাইপোথিসিস। আমার নাল হাইপোথিসিস হচ্ছে, উপরে মনে হয় লিখছিলাম না, এইটা, এইগুলো আমার নাল হাইপোথিসিস, এইগুলো না, এইটা আমার না হাইপোথিসিস। সো নাল হচ্ছে প্রথমটা, আর অল্টারনেট হচ্ছে সেকেন্ডটা। আচ্ছা এটা জিরো না ওয়ান, এটা ওয়ান অল্টারনেট। ওকে, সো হাইপোথিসিসটা লিখলাম, ইউজিং ফাংশন পারফর্ম দ্য টি টেস্ট, পারফর্ম দ্য টু টেইলড টি টেস্ট। টু টেইলড কেন? কারণ আমি এখানে নট ইকুয়াল টু লিখে দিছি, অল্টারনেট মিউ নট ইকুয়াল টু মিউ নট। সো মিউ নটের ভ্যালু তো আমি আসলে জানি, মিউ নটের ভ্যালু হচ্ছে 50, সরি কত, 50, হ্যাঁ 50, এটা হচ্ছে 50। তো আমি এইটা টেস্ট করতেছি। সো আমার ফাংশনটা হচ্ছে টি ডট টেস্ট, দেন স্যাম্পল ডাটা, দেন মিউ ইজ ইকুয়াল টু 50। তাহলে আমি 50 সমান কিনা নাকি অসমান সেটা এখন টেস্ট করব। সো আমি রান দিচ্ছি, রান দিলে দেখা যাচ্ছে যে আমাদের পি ভ্যালু আসছে 0.7944। আমাকে কেউ একজন বলেন আমাদের নাল হাইপোথিসিস কি রিজেক্টেড নাকি নট রিজেক্টেড? এই নাল নাল হাইপোথিসিসটা কি রিজেক্টেড নাকি নন রিজেক্টেড? কেউ একজন বলেন। আচ্ছা তাহলে ঠিক আছে অ্যান্সার, যে এটা আসলে নট রিজেক্টেড, এটা 50 ছিল। সো এটা আসলে নট রিজেক্টেড। সো পি ভ্যালুটা যেহেতু নর্মালি আমরা 5% যেহেতু ধরে নেই, কনফিডেন্স সিগনিফিকেন্স লেভেল অফ সিগনিফিকেন্স, সো 5%-এর চেয়ে যেহেতু এটা অনেক বড়, মানে মেন কথা হচ্ছে বড়, সেই জন্য আমরা নাল হাইপোথিসিসটাকে রিজেক্ট করতে পারবো না। সো নাল হাইপোথিসিস নট রিজেক্টেড। সো মিউ ইজ ইকুয়াল টু 50, এটাই আমরা সঠিক ধরে নিচ্ছি। সো এটা আসলে, এইটাকে রিজেক্ট করে দেওয়ার মতো যথেষ্ট পরিমাণ স্ট্যাটিস্টিক্যাল এভিডেন্স আমাদের হাতে নাই। আরেকটা জিনিস হচ্ছে, আমরা কনফিডেন্স ইন্টারভ্যাল দিয়েও কিন্তু জিনিসটা বুঝতে পারি, যে এই কনফিডেন্স ইন্টারভ্যালটা যদি আমাদের হাইপোথেসিসড ভ্যালুকে ক্যাপচার করতে পারে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের নাল হাইপোথিসিস নট রিজেক্টেড। দেখেন, আমাদের হাইপোথেসিসড ভ্যালু ছিল 50, সো এই 50 ভ্যালুটা এই কনফিডেন্স ইন্টারভাল ক্যাপচার করতে পারে কিনা। তো আমরা দেখতেছি যে এখানে কনফিডেন্স ইন্টারভাল হচ্ছে লোয়ারে 45.86 আর আপারে হচ্ছে 53.19। সো এর মাঝখানেই তো আসলে 50টা পড়ে, রাইট? সো এখন আমি যদি এটা চেক করতে চাই যে আমাদের 50 না, আসলে ধরেন 55, তখন রান দেই। তো তখন কি হইলো, আমাদের পি ভ্যালু আসলো 0.004। তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের 55 ভ্যালুটা এই কনফিডেন্স ইন্টারভালের বাইরে, 53 পার হয়ে গেছে। সো যদি 53 এর চেয়ে কম হইতো সেক্ষেত্রে হয়তো এটা আসলে ইয়ে হইতো, যে নট রিজেক্টেড হইতো। বাট যেহেতু এটা 53 পার হয়ে বাইরে চলে গেছে, সো আমাদের নাল হাইপোথিসিসটা রিজেক্টেড। অল্টারনেটিভটা তাহলে ট্রু। সো অল্টারনেটিভটা হচ্ছে ট্রু মিন ইজ নট ইকুয়াল টু 55। সো নট ইকুয়াল টু 55। এখন 55-এর বদলে লেটস সে আমি 53 চেক করতে চাচ্ছি, 53। সো দেখেন, পি ভ্যালুটা কিন্তু একটু বেড়ে গেছে, এটা এখন 0.06। সো 53 কিন্তু এই রেঞ্জের মধ্যে, 53.19 পর্যন্ত যায়, বাট এটা কিন্তু এখন এই রেঞ্জের মধ্যে আছে। সো কনফিডেন্স ইন্টারভাল দেখেও কিন্তু বলা যাচ্ছে যে আমাদের নালটা রিজেক্টেড নাকি নট রিজেক্টেড। তো এখন যদি আমি 53% কনফিডেন্স ইন্টারভালের বদলে এটাকে 90% বানিয়ে দিই,
ধরেন লেভেল কিভাবে করে, কনফ ডট লেভেল, কনফ ডট লেভেলের মধ্যে যদি 0.90 দেই, তাহলে কিন্তু এই 95% কনফিডেন্স ইন্টারভ্যালটা একটু ছোট হয়ে আসবে। ঠিক আছে, ছোট হয়ে আসবে, তার মানে কি 53টা থেকে হয়তো আর একটু কমে 52 হয়ে যেতে পারে, তা আমরা এখন জানি না। সো এটা এখন রান দিই, তাহলে দেখা যাচ্ছে যে এটা এখন 52.57, আর আমাদের ভ্যালুটা হচ্ছে 53। সো এটা কিন্তু এই রেঞ্জের বাইরে চলে গেছে। সো কনফিডেন্স ইন্টারভালটা এখন এখন কিন্তু আর হচ্ছে এই 53 কে ক্যাপচার করে না। আর আমাদের পি ভ্যালুটা হচ্ছে 0.06242। তো আচ্ছা, আর আমি যদি এটাকে বাড়াই দিই 99, পি ভ্যালু হচ্ছে 0.6। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে ঠিক আছে, আমার এইটা তো সেমই থাকতেছে বারবার। সো আমার 99% কনফিডেন্স ইন্টারভালটা তাহলে কত হয়ে গেল, 44.59492 থেকে 54.46, বেড়ে গেছে অনেকটা। ঠিক আছে। আচ্ছা, আরো কিছু জিনিস ছিল এখানে, পারফর্ম দিস, আচ্ছা ভিজুয়ালাইজেশন ছিল। তার আগে আরেকটা জিনিস বলে রাখি, এটা তো আমি টু সাইডেডটা দেখাইলাম, ঠিক আছে, T4 হচ্ছে 95। সো টু সাইডেডটা দেখাচ্ছিলাম। এখন দেখবো হচ্ছে ওয়ান সাইডেড টেস্ট। তো ধরেন আমার টার্গেট হচ্ছে যে নট ইকুয়াল টু আবার কি জিনিস, আমার ডিরেকশন দরকার যে 50 কম নাকি বেশি, আমি চাচ্ছি কম হবে সেরকম টেস্ট করতে। তো সেক্ষেত্রে আমি যদি এটাকে চেঞ্জ করি, হাইপোথিসিসকে যদি আমি নালে দিচ্ছি হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু, আর অল্টারনেটিভ দিচ্ছি গ্রেটার দেন। আমি এটাকে ফার্স্টে নিট করে দেখে নিই কি আসে। বারবার নিট করার প্রয়োজন নাই, যদিও আমি জাস্ট দেখানোর খাতিরে এটা বারবার দেখাচ্ছি। সো এইটা হচ্ছে আমার এখন পর্যন্ত আউটপুট। আমি এখন দেখতে যাচ্ছি এই হাইপোথিসিসটা চেক করব। আমার টার্গেট হচ্ছে মিউ 50-র বড় কেনা, মানে আমাদের এভারেজ ভ্যালুটা এটা 50-র বড় কিনা সেটা চেক করতে যাচ্ছি। সো অল্টারনেটিভটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু। সো অলওয়েজ এরকমই থাকবে, যখন আমাদের টু সাইডেড হয় সেক্ষেত্রে ইকুয়াল টু, আর যখন ওয়ান সাইডেড হয় তখন হচ্ছে এইটার অপোজিটটা, এবং ইকুয়াল টুটা হচ্ছে এই নালার মধ্যেই থাকে। যাদের হচ্ছে এখনো ক্লিয়ার না ব্যাপারটা হচ্ছে, তারা তারা একটু কষ্ট করে হাইপোথিসিস ক্লাসটা দেখে নিয়েন। ওকে, সো এটা কিভাবে টেস্ট করব, এটার জন্য সেম জিনিস সেম ফাংশন, জাস্ট একটা এক্সট্রা জিনিস অ্যাড হবে, স্যাম্পল ডাটা মিউজিক্যাল টু, আমি টেস্ট করতে চাচ্ছি 50-র চেয়ে বড় কিনা। সো 50 আমার ভ্যালুটা ঠিক আছে, এক্সট্রা যেটা অ্যাড হবে সেটা হচ্ছে অল্টারনেটিভ। সো দেখেন অল্টারনেটিভের অপশন কি কি আছে, টু সাইডেড, এটা হচ্ছে ডিফল্ট, গ্রেটার, আর হচ্ছে লেস। সো আমার টার্গেট হচ্ছে গ্রেটার। সো আমি এখানে দিব হচ্ছে অল্টারনেটিভ ইকুয়াল টু গ্রেটার, হয়ে গেল। এখন জাস্ট রান, রান দিলে দেখেন আমার 95% কনফিডেন্স ইন্টারভালটা এখন কেমন। এটার এখন লোয়ার ভ্যালু হচ্ছে, মানে লোয়ার লিমিট হচ্ছে 46.48564, আর আপার লিমিট হচ্ছে ইনফিনিটি। মানে আমার যেহেতু টার্গেটটা গ্রেটার কিনা জানা, সেই জন্য সে আমাকে আপার লিমিটে কিচ্ছুই দেয় নাই, যে ওই পাশে সব কিছু আসলে ইনক্লুডেড। লোয়ার লিমিটটা জানলেই হচ্ছে যে 46-এর ছোট হইলে রিজেক্টেড, 46-এর বড় হইলে, সরি, 46-এর ছোট হইলে নট রিজেক্টেড, 46-এর বড় হইলে রিজেক্টেড। সো লেটস সে আমি এখানে 50-র বদলে 40 করে দিচ্ছি। আর অল্টারনেটিভ হচ্ছে এই স্যাম্পল ডটার মিনটা 40-র চেয়ে বড় কিনা এটা চেক করা। So আমি এটা রান দিচ্ছি, তাহলে আমাদের কি আসলো, 5.5 5.21 ইন্টু 10 টু দি পাওয়ার সামথিং, মানে এটা অ্যাকচুয়ালি 0.0111, মানে অনেক ছোট আর কি। সো এটা যেহেতু ছোট, সো আমাদের নাল হাইপোথিসিসটা তখন রিজেক্টেড হয়ে গেল। সো আমি যদি এরকম চেক করতাম 50-র বদলে 40 দিয়ে, তাহলে আসলে আমাদের অল্টারনেট হচ্ছে মিউ ইজ গ্রেটার দেন 40। সো নাল যেহেতু রিজেক্টেড হয়ে গেছে, তার মানে এটা ট্রু, অল্টারনেটিভটা হলো ট্রু। তো স্যাম্পল ডটার মিন কত, স্যাম্পল ডটার মিন হচ্ছে 49.452, এবং আমাদের কনফিডেন্স ইন্টারভাল অনুযায়ী
এই স্যাম্পল ডাটার কনফিডেন্স ইন্টারভাল হচ্ছে 46 থেকে ইনফিনিটি, যে কোনো কিছু হইতে পারে। সো সেদিক থেকেও আমরা এটা বের করতে পারি। সো আরেকটা ওয়ে হচ্ছে যে লোয়ারে মানে লেস দেন কিভাবে চেক করা পসিবল। আমি যদি ওইটাও চেক করি, এটাকে জাস্ট আমার সাইনটা চেঞ্জ করে দিতে হবে, গ্রেটার দেন করে দিতে হবে উপরে, নিচে লেস দেন করে দিতে হবে। আমি ভ্যালুটাকেও চেঞ্জ করে দিই, ভ্যালুটাকে দিই 58, আর এখানে দিচ্ছি 58। সেম ভ্যালু থাকতে হবে, ঠিক আছে। সো নালে এবং অল্টারনেটিভে সেম ভ্যালু থাকতে হবে আমি যখন এই টেস্ট করতে চাবো। সো এখন মডিফিকেশন একটা জায়গাতেই হবে, দুইটা জায়গাতে হবে। একটা হচ্ছে এখানে মিউর ভ্যালুটা চেঞ্জ করতে হবে 58, আর অল্টারনেটিভটা চেঞ্জ হয়ে যাবে। কারণ আমি যেহেতু এখানে অল্টারনেটিভে লিখছি মিউ ইজ লেস দেন 58, সেখানে লিখতে হবে আহ, কি লিখতে হবে, লেস প্রবাবলি, দেখে নেই। হ্যাঁ, টু সাইডেড লেস এবং গ্রেটার এই তিনটা অপশন নিতে পারে। সো গ্রেটার হচ্ছে ফর অল্টারনেটিভ গ্রেটার থাকলে, আর লেস হচ্ছে ফর দিস। ঠিক আছে, সেটা এখন রান দিচ্ছি। রান দিলে দেখেন আমার 95% কনফিডেন্স ইন্টারভালটা হচ্ছে -ইনফিনিটি থেকে 52 পর্যন্ত। সো 52 থেকে লোয়ার সব কিছু হইতে পারে এইটার অ্যাভারেজ। সো আমার হাইপোথেসাইজড ভ্যালুটা যদি এই রেঞ্জের মধ্যে পড়ে তাহলে হচ্ছে নট রিজেক্টেড, আদারওয়াইজ রিজেক্টেড। আরেকটা ওয়ে হচ্ছে পি ভ্যালু দেখা। সো পি ভ্যালুটা দেখা যাচ্ছে যে এখানে অবশ্যই 0.05-এর চেয়ে ছোট। সো সেটা দিয়েও আমরা বলতে পারি যে ট্রু মিনটা আসলে রিজেক্টেড, মানে 58-এর বড় বা ছোট ইকুয়াল হবে না, এটা আসলে 58-এর চেয়ে ছোট। সো অল্টারনেটিভটা সেক্ষেত্রে ট্রু। সো ট্রু মিন ইজ লেস দেন 58। এটুকু কি ক্লিয়ার সবার? আচ্ছা, সো অনেক কিছু দেখে ফেললাম, লেস দেন গ্রেটার দেন টু সাইডের সবগুলো কিভাবে করে। এখন একটু ভিজুয়ালাইজেশন দেখি। সেই কোডটা আগে থেকেই লেখা আছে, আমি এটা এক্সপ্লেন করব না। কারণ হচ্ছে আপনারা এগুলো জানেন, লাইব্রেরিটা এখানে লোড দেয়া, এটা আসলে উপরে নিয়ে গেলে ভালো হয়। আচ্ছা, আমার উপর নিয়ে গেছি অলরেডি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে অনেকে যে ভুলটা করছেন মার্কডাউনে কাজ করার সময়, সেটা হচ্ছে এখানে লাইব্রেরিটা লোড দিছেন ঠিক আছে, বাট অনেকে এখানে ইনস্টল ডট প্যাকেজেস লিখে ধরেন জিজি প্লট টু, হ্যাঁ, এটাকেও হচ্ছে এখানে রেখেই আপনারা নিটে ক্লিক করছেন। তা আসলে নিটে ক্লিক করলে কি হয় জানেন, নিটে ক্লিক করলে উপর থেকে নিচ পর্যন্ত একদম A to Z যত কোড আছে সব রান হয়। তার মানে এর মধ্যেই কিন্তু এই লাইনটাও রান হয়ে যাচ্ছে। কথা হচ্ছে আমার তো এই লাইনটা বারবার রান দেওয়ার কোনো প্রয়োজন নাই। এটা কম্পিউটারে আর ইনস্টল করার পরে এটা একবার ইনস্টল করলেই হয়। তখন হচ্ছে এটা সবসময় এই জায়গাটা অ্যাভেলেবেল থাকে, ওই প্যাকেজেস এটা অলরেডি অ্যাভেলেবেল থাকে সবসময়। তো এটা কিন্তু বারবার ইনস্টল করার কোনো প্রয়োজন নাই। সো এটা জাস্ট লোড দিলেই হবে, লোড দিলেই হচ্ছে এটার সাথে সব ফাংশনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে। আউটলাইন ইউজিং ফাংশন, ঠিক আছে। So এখন আমরা প্লটটা দেখি, প্লটটা কেমন। জিজি প্লট নট লোডেড, আচ্ছা ওইটা তুমি রানই দিই নাই। সো দেখেন এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এইখানে দেখেন প্লে বাটনের বাম পাশে একটা বাটন আছে, রান অল চাঙ্কস অ্যাবভ। সো এখানে ক্লিক করলে আসলে উপর থেকে যতগুলো কোড চাঙ্ক আছে সবগুলো রান হবে। সো ইনক্লুডিং দিস সেটিংস, এটা সহ এইটা 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 এইভাবে যতগুলা কোড চাঙ্ক আছে ওই পর্যন্ত, এই পর্যন্ত সবগুলো রান হবে। এইটা কিন্তু রান হবে না। তাহলে আমি এটা রান দিচ্ছি। রান দিলে এই যে এটা আসলো, এটা হচ্ছে কোড। সো অনেকটা নর্মালের মতো, বাট যদিও নর্মাল না, কিন্তু এই জন্যই কিন্তু আসলে টেস্টটা করা লাগছে। তো সাপের উইক টেস্ট করে আমরা দেখছি যে এই ডাটাটা আসলে নর্মালিটি ফলো করে নাকি করে না। কারণ এই ডাটা থেকে এইভাবে বোঝার কোনো উপায় নেই। কারণ আমি যদি কোথায় বিনের সংখ্যা কমায় দিই বা বাড়ায় দিই, সেখানে বিনস 10 দেওয়া আছে, বিনস যদি 5 দেই, এই বারের সংখ্যা আরো বেশি, মানে বারের ওয়েট উইথগুলো হচ্ছে কমে যাবে। সেটা রান দিলাম, তখন দেখেন এটা এরকম হয়ে গেল। So 15 বদলে 5-এর বদলে 10, 15 করে দিলে তখন দেখা যাচ্ছে এরকম। তো এইটার সাথে সাথে এইটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, আসলে তার মানে গ্রাফিক্যালি তো খুব একটা বোঝার উপায় নাই। সেই জন্য আমাদের স্ট্যাটিস্টিক্যালি টেস্ট করা লাগতেছে জানার জন্য যে এই ডাটাটা আসলে নর্মালিটি ফলো করে কিনা। সেটা আসলে এই যে স্যাম্পল ডাটাটা, তো স্যাম্পল ডাটাটা নর্মালিটি টেস্ট উপরে আমরা করে আসছিলাম শ্যাপিরো ডট টেস্টের মাধ্যমে। সো সেটা করলে আমাদের পি ভ্যালুটা আসছিল
পয়েন্ট 0.799 966। সো এটাই ছিল ব্যাপারটা। এখন যেটা দেখবো সেটা হচ্ছে টু স্যাম্পলস টেস্ট। সো এখন স্লাইডে চলে যাই। কনফিডেন্স ইন্টারভাল নিয়ে অনেক কথা হয়েছে। আচ্ছা, এখানে স্লাইডটাতে মনে হয় কিছু দেখানো বাকি হয়ে গেছে। কনফিডেন্স ইন্টারভাল আসলে কি মিন করে? হ্যাঁ, সো একটা কনফিডেন্স ইন্টারভাল আসলে মিন করে যে ইফ উই রিপিটেডলি টেক স্যাম্পলস, ধরেন আমরা পপুলেশন থেকে যেহেতু ডাটা নিচ্ছি, একবার ডাটা নিয়ে যেহেতু কাজ করতেছি, তার মানে এটার একটা সম্ভাবনা আছে যে অন্য কোনো স্যাম্পল যদি আমরা কালেক্ট করি, সেইটা আসলে এক্স্যাক্টলি যেটা ট্রু অ্যাভারেজ সেটাকে ক্যাপচার নাও করতে পারে। অথবা আমরা এখন যেটাকে যেই স্যাম্পলটাকে কালেক্ট করলাম সেটা হয়তো অ্যাকচুয়াল অ্যাভারেজকে মানে ক্যাপচার করে না। সেটা ভালোভাবে বোঝা যাবে যদি আপনার এর নিচে গ্রাফটার দিকে তাকান। সো এই গ্রাফটাতে যেটা দেখাচ্ছে সেটা হলো মিউ হচ্ছে এই পয়েন্টে। তার মানে ধরেন এই বরাবর অনেকগুলো ভ্যালু আছে। ট্রু অ্যাভারেজ বা পপুলেশন অ্যাভারেজ যেটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এইখানে। হ্যাঁ, এখন ধরেন প্রথম যে স্যাম্পলটা কালেক্ট করলাম, সেই স্যাম্পলের অ্যাভারেজ হচ্ছে এই পয়েন্টে এইখানে, আর সেটার কনফিডেন্স ইন্টারভ্যাল হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত। সেকেন্ড যে স্যাম্পলটা কালেক্ট করলাম ধরেন, সেটার জন্য অ্যাভারেজ হচ্ছে এইটা, আর তার কনফিডেন্স ইন্টারভ্যাল হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত। তো খেয়াল করেন, প্রথম দুইটাই কিন্তু এই অ্যাভারেজ বরাবর যে ভার্টিক্যাল লাইনটা সেটাকে ক্রস করছে। তার মানে এই কনফিডেন্স ইন্টারভ্যালটার ভেতরে কিন্তু আসলে এই ট্রু অ্যাভারেজটা আছে। কিন্তু দেখেন আমি যখন নিচের দিকে নামবো আস্তে আস্তে, ধরেন এই যে একটা স্যাম্পল, এই স্যাম্পলটার জন্য, এটা কত নম্বর স্যাম্পল, 1 2 3 সামথিং হবে আর কি। সো এই স্যাম্পলটার জন্য আমার অ্যাভারেজ ভ্যালু আসলো এইটা, এবং কনফিডেন্স ইন্টারভাল আসলো এখান থেকে এই পর্যন্ত। তো দেখেন, এইখানে এসে যেহেতু শেষ হয়ে গেছে, আমার ট্রু এভারেজটা ছিল এইখানে গিয়ে। তার মানে এই জায়গাটায় কিন্তু সে ক্যাপচার করতে পারে নাই এই স্যাম্পলটা। তার মানে হইতে পারে যে এই স্যাম্পলটা আসলে ক্যাপচার করতে পারে নাই। তো অন্য কোনো, মানে জাস্ট র্যান্ডমলি যেহেতু আমরা স্যাম্পল নিচ্ছি, 100 জনের থেকে 10 জন নিলাম, সেই 10 জন কিন্তু আসলে পুরা পপুলেশনের রিপ্রেজেন্টেটিভ নাও হইতে পারে। সো হয় নাই, সেই 10টার কারণে এইটা ক্যাপচার করতে পারে নাই। আবার ম্যাক্সিমাম করতে পারতেছে, এইখানে গিয়ে আরেকটা পারে নাই। সো কনফিডেন্স ইন্টারভাল আমাদেরকে দেয় যে আমরা যদি পপুলেশন থেকে এরকম 100টা স্যাম্পল কালেক্ট করি, তার মধ্যে যদি 95% কনফিডেন্স ইন্টারভাল আমরা ড্র করি, সেক্ষেত্রে এই 100টার মধ্যে 95টার ক্ষেত্রে আমরা শিওর থাকতে পারি বা বলতে পারি যে এরা আসলে এক্স্যাক্ট যেটা ট্রু পপুলেশন প্যারামিটার সেটাকে ক্যাপচার করতে পারে এই কনফিডেন্স ইন্টারভালগুলোর মাধ্যমে। আর 5টার ক্ষেত্রে হয়তো ভুলভাবে ক্যালকুলেট করতে পারে, যেমন এই যে এইটা সে ক্যালকুলেট করতে পারে নাই, সরি, সে ক্যাপচার করতে পারে নাই, সে ক্যাপচার করতে পারে নাই। সো এইটা ছিল হচ্ছে 95% কনফিডেন্স ইন্টারভ্যালের ব্যাপারটা। আর এটাকে আপনারা কখনোই বলতে পারবেন না যে এটা 95% প্রবাবিলিটি দ্যাট ট্রু মিন ইজ ইনসাইড দ্য ইন্টারভাল, কারণ এখানে কিন্তু প্রবাবিলিটি হিসেবে বলা যাচ্ছে না। এটার মানে এই না যে ট্রু মিনটা এর মধ্যে অন্তর্ভুক্ত। কনফিডেন্স ইন্টারভালের মানে হচ্ছে যে আমাদের স্যাম্পলিংটা 100 বার হচ্ছে, তার মধ্যে 95টা কনফিডেন্স ইন্টারভাল ধরতে পারে, 5টা ধরতে পারে না। এটার এক্সাম্পল, মানে এটার এক্সপ্লেনেশনটা এইভাবেই দিতে হয়, প্রবাবিলিটিতে বলার কোনো সুযোগ নাই। আরেকটা যেটা সেটা হচ্ছে যে আমরা যদি স্যাম্পল সাইজটাকে বাড়াই, সেক্ষেত্রে কিন্তু এই কনফিডেন্স ইন্টারভালের যে মানে উইথ বা বিস্তার সেটা হচ্ছে ছোট হইতে থাকবে। আরেকটা বিষয় হচ্ছে যেটা আমরা অলরেডি প্র্যাকটিক্যালি দেখে ফেলছি, যে কনফিডেন্স ইন্টারভাল, কনফিডেন্স লেভেল যদি বাড়াই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ইন্টারভালটা বড় হবে। সো 99%-এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক বড়, 95%-এর ক্ষেত্রে এই 1 - 1.96 থেকে এই পর্যন্ত, 90%-এর ক্ষেত্রে -1.65 থেকে +1.65, এইভাবে। সো এইভাবে হচ্ছে জিনিসগুলো রিলেটেড, কনফিডেন্স ইন্টারভালের ব্যাপারগুলো ছিল এরকম। সো এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? জি ভাইয়া। আচ্ছা, একজন একটা প্রশ্ন করেছে, খুব ভালো প্রশ্ন, যে 95% কনফিডেন্স ইন্টারভ্যালের জন্য তাহলে আমাদের আলফা ধরতে হবে 0.5, 90% কনফিডেন্স ইন্টারভ্যালের ক্ষেত্রে, টেস্টের ক্ষেত্রে আমাদের মানে কনফিডেন্স ইন্টারভ্যালের সাথে অ্যাসোসিয়েটেড টেস্টের জন্য আমাদের আলফা ধরতে হবে 0.1, আর 99% কনফিডেন্স ইন্টারভ্যালের জন্য অ্যাসোসিয়েটেড আলফা ধরতে হবে 0.01। সো এটা আসলে কিভাবে কাজ করছে, কেন আমরা এটা ধরি সেটা বলি এখন। সো 95%-এর জন্য এইটা হচ্ছে টেস্টের আউটপুটটা। এখানে দেখেন এই কনফিডেন্স ইন্টারভাল হচ্ছে এইটা। এই কনফিডেন্স ইন্টারভালটা যদি হাইপোথিসিস এইটাকে ক্যাপচার করে, সেক্ষেত্রে নাল রিজেক্টেড।
সরি, নান নট রিজেক্টেড। একই সাথে পি ভ্যালু দিয়ে এটার ইন্টারপ্রিটেশন হচ্ছে যে ইফ পি ভ্যালু ইজ লেস দেন 0.05 দেন রিজেক্ট নাল। এখন দেখেন এটা কিন্তু লেস দেন 0.05 হয় নাই, সো নাল রিজেক্ট করার পসিবিলিটি কোনো নাই, সম্ভাবনা মানে সুযোগ নাই। একই সাথে কনফিডেন্স ইন্টারভালটা দিয়েও সেম জিনিসই, 53 কিন্তু এটার ভিতরেই পড়ছে, সো নাল রিজেক্ট করা যাবে না। আমরা যদি এখন 99% নেই, আমাদের ডিসিশন হবে হচ্ছে 0.01-এর মধ্যে, 0.01 নিয়ে। সো এটা রান দিলাম, রান দিলে দেখেন এই রেঞ্জের মধ্যেই কিন্তু আমাদের হাইপোথেসিসড ভ্যালুটা আছে, এবং আমাদের পি ভ্যালু কিন্তু এইটার চেয়ে, সরি পি ভ্যালু ইজ, ও 99%-এর জন্য তো 0.01। সো পি ভ্যালুটা দেখেন, পি ভ্যালুটা হচ্ছে 0.6242। পি ভ্যালু ইজ গ্রেটার হয়েছে, সো নট রিজেক্টেড। সো ডিসিশনটা হচ্ছে, হ্যাঁ, উপরেরটা কি ছিল ডিসিশন? নট রিজেক্ট। উপরেরটা ডিসিশন কি ছিল? নট রিজেক্টেড। আবার এবার 90% দেখি। এখানে ডিসিশনটা হবে অন্যরকম। এখানে ডিসিশনটা হবে ওয়ানের চেয়ে ছোট হইলে রিজেক্ট, আদারওয়াইজ নট রিজেক্টেড। এইখানে কি আসলো? 90% কনফিডেন্স ইন্টারভালে আমার পি ভ্যালু আসলো 0.06, বাট আমাদের আমাদের এইটা হচ্ছে আলফার ভ্যালু হচ্ছে 0.1। সো যেহেতু এই পি ভ্যালুটা আলফার চেয়ে ছোট, সো ডিসিশন ইজ রিজেক্টেড। সো আলফার ভ্যালু 10% ধরার কারণে এইটা রিজেক্ট করে দেওয়া লাগছে। তো আগের গুলো কিন্তু আমরা রিজেক্ট করি নাই। কেন? কারণ হচ্ছে ওই পি ভ্যালুটা কিন্তু 0.1 কিংবা 0.05 ছোট ছিল না, কিন্তু এখানে এটা রিজেক্ট করে রাখছে। একই সাথে আরেকটা জিনিস আমরা খেয়াল করি, কনফিডেন্স ইন্টারভালটাও কিন্তু এই 53 ক্যাপচার করে নাই। কনফিডেন্স ইন্টারভালটা 46 থেকে 52.57, সো 53-তে কিন্তু সে যায় নাই। সো যেটা আমি গ্রাফে দেখাচ্ছিলাম যে এই পয়েন্টগুলো কিন্তু সেটা ক্যাপচার করতে পারে নাই। সো এখন যেটা করলাম আমি, এই যখনই আমি 95% কনফিডেন্স ইন্টারভাল থেকে বাড়ায় দিলাম 99-এ বা 90% কমায় আনলাম, সেটার সাথে সাথে এই রেঞ্জটাও কিন্তু ছোট হয়ে আসতেছে। তো যখন এরকম ছোট হয়ে গেল, তো আমার পয়েন্টটা হয়তো এইখানে ছিল, সেই সে এখন নট রিজেকশন মানে রিজেকশন রিজিয়নে চলে গেছে 90% নেওয়ার কারণে। বাট 95%-এর ক্ষেত্রে সে কিন্তু এই জায়গাটায় ছিল, ভেতরে চলে আসছে। সো এইখানে সে বাইরে, বাট এইখানে সে ভেতরে, তো এরিয়াটা বড় হওয়ার কারণে একবার রিজেকশন হচ্ছে, অন্যটাতে সে নট রিজেক্টেড হচ্ছে। এটাই আসলে মানে মেইন কথাটা এটা, যারা আগে ক্লিয়ার ছিলেন না আশা করি এখন ক্লিয়ার হয়েছেন। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলস টি টেস্ট। এটাকে এই নাম ছাড়াও আরো নামে ডাকা হয়, যেমন টু স্যাম্পল টি টেস্ট। সো এটা মেইনলি বিভিন্ন এক্সপেরিমেন্টাল ডিজাইনের ক্ষেত্রে ইউজ করা হয়। এই বিভিন্ন এক্সপেরিমেন্টের মধ্যে ধরেন আপনার কাছে দুইটা গ্রুপ আছে, দুইটা গ্রুপের মধ্যে এভারেজে কোনো ডিফারেন্স আছে কিনা সেটা টেস্ট করা হচ্ছে আপনার টার্গেট। সো এটাকে অলসো টু স্যাম্পল টি টেস্ট নামে ডাকা, এবং এটা ইউজ করা হয় এই কারণে যে টু টেস্ট দ্য স্ট্যাটিস্টিক্যাল ডিফারেন্স বিটুইন দ্য মিনস অফ টু গ্রুপস। সো আমরা কিন্তু মিডিয়ান টেস্ট করতেছি না, আমরা মিন টেস্ট করতেছি। তার মানে এখানে কোনো আউটলায়ার থাকলে সেটা দ্বারা কিন্তু এই টেস্টটা ইনফ্লুয়েসড হবে, কারণ আউটলায়ার কিন্তু অ্যাভারেজকে ইনফ্লুয়েন্স করে। আমার যেমন বাংলাদেশের মাথায় পিছু আয়, এই বান্দা কিন্তু আউটলায়ার দ্বারা ইনফ্লুয়েন্সড। মাত্র 10 জন মানুষ দেখা যাচ্ছে 10 কোটি ইনকাম করে, তাদের কারণে আমাদের সবার মাথা পিছু আয় চলে গেছে আকাশের উপরে। যাই হোক, সিমিলারলি তার মানে মাথায় রাখতে হবে এই ধরনের টেস্টের ক্ষেত্রে সেই ধরনের আউটলায়ারগুলো বাদ দিয়ে নিতে হবে। সো এখনই আমরা আসতেছি আউটলায়ার বাদ দেওয়ার ব্যাপারটা, এখন চলে আসলো। অথবা ট্রান্সফরমেশন করে নিতে হবে যাতে সেগুলো আউটলায়ার না থাকে, ছোট হয়ে আসে, লক ট্রান্সফর্ম হোক বা অন্য কিছু হোক। আচ্ছা, তো এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে আমাদের ভ্যালুগুলো, মানে যাদের মিনটা আমরা বের করতেছি, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে গ্রুপগুলো। তার মানে আমরা আসলে দ্য ডিপেন্ডেন্ট দেখতেছি যে দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডিপেন্ডস অন দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। হাইপোথিসিসটি কিভাবে কনস্ট্রাক্ট করা যায়? একটা হচ্ছে যে আমরা দ্য টু পপুলেশন মিনস আর ইকুয়াল, এভাবে বলতে পারি। দ্য টু পপুলেশন মিনস আর নট ইকুয়াল, এটা হচ্ছে অল্টারনেট বলতে পারি। অথবা আমরা বলতে পারি যে ডিফারেন্স বিটুইন দ্য টু পপুলেশন মিনস ইজ ইকুয়াল টু জিরো,
আর একটা হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু পপুলেশন মিনস ইজ নট ইকুয়াল টু জিরো। সো আলটিমেটলি এই দুইটা সেম কথাই, এটা জাস্ট ইকুয়েশনের এই পাশ থেকে অন্য পাশে নিয়ে আসা হয়েছে। সো মিউ টুটাকে ধরে এই পাশে আনা হয়েছে, সো মিউ টু এর সামনে মাইনাস চলে আসছে আর এই পাশে জিরো। সো এটাই জাস্ট ডানে বামে নেওয়া হয়েছে। সো একভাবে লিখলেই হয়, কোনো সমস্যা নাই। আর এখানে যে দুইটা দেখানো হয়েছে এটা কিন্তু আসলে টু সাইডেড। সো ওয়ান সাইডের ক্ষেত্রে জাস্ট এখানে ইকুয়ালের বদলে ধরেন লেস দেন ইকুয়াল টু, আর এখানে হয়ে যাবে সেক্ষেত্রে গ্রেটার দেন, সরি এখানে হয়ে যাবে গ্রেটার দেন। সো ওয়ান সাইডেড করলে কিভাবে চেঞ্জ হবে ব্যাপারটা। সো এটার কিছু অ্যাজাম্পশনস আছে, একদম মানে ওয়ান স্যাম্পল টেস্টের মতোই। এখানে দ্য স্যাম্পল ইউনিটস আর ড্রন র্যান্ডমলি ফ্রম দ্য পপুলেশন, তারপর হচ্ছে দ্য অবজারভেশনস ইন টু স্যাম্পলস আর ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, দ্যাট ইজ রিপিটেড মেজারমেন্টস অন দ্য সেম ইন্ডিভিজুয়াল ইজ নট টেকেন। সো এটা একটা অন্য বিষয়। এখানে হচ্ছে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে ধরেন আপনার কাছে দুইটা গ্রুপ আছে, একটা হচ্ছে ডায়াবেটিক পেশেন্টস আর একটা হচ্ছে নন ডায়াবেটিক পেশেন্টস। সো আপনি ধরেন মেডিকেল এক্সপেরিমেন্ট করতেছেন কোনো কিছু একটা। সো ডায়াবেটিক পেশেন্টসদের থেকে আপনি যে ডেটাগুলো নিচ্ছেন, আর আর নন ডায়াবেটিক পেশেন্টস থেকে যে ডেটাগুলো নিচ্ছেন তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, মানে একজনের থেকে নিলে অন্যজনের থেকে নেওয়া যাবে না এরকম কোনো কেস নাই। কিন্তু রিপিটেড মেজারমেন্ট হচ্ছে আপনি একই মানুষ থেকে কোনো একটা ধরেন ওষুধ দেওয়ার আগে এবং ওষুধ দেওয়ার পরে তাদের ব্লাড সুগার লেভেলটা নিলেন। সো এইখানে কিন্তু আপনি একই মানুষ থেকে পরপর ইনফরমেশন নিচ্ছেন। সো এটা আসলে রিপিট মেজার হচ্ছে। সো এই ধরনের করা যাবে না। ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলস টি টেস্টের নামের মধ্যেই আছে ইন্ডিপেন্ডেন্ট। তো স্যাম্পলগুলো একটার সাথে আরেকটা রিলেটেড হইতে পারবে না আগে এবং পরে। মানে আগে বা পরে এই ধরনের কোনো কেস থাকবে না, এখানে দুইটা স্যাম্পল একই সাথে নিতে হবে এবং তাদের মধ্যে কোনো ধরনের রিলেশন থাকা যাবে না। আরেকটা হচ্ছে দ্য পপুলেশন ফ্রম হুইচ দ্য স্যাম্পল ইজ ড্রন ইজ অ্যাজিউম টু বি নর্মালি ডিস্ট্রিবিউটেড। সো আমরা যেহেতু প্যারামেট্রিক টেস্ট করতেছি, এগুলো সবই প্যারামেট্রিক টেস্ট। সো এই এজাম্পশনটা আসলে কমন সবগুলোর মধ্যেই থাকবে। আর নতুন করে যেটা আর আরেকটা যেটা সেটা হচ্ছে দ্য টু স্যাম্পলস কাম ফ্রম পপুলেশন ডিস্ট্রিবিউশনস দ্যাট মে ডিফার ইন দেয়ার মিন ভ্যালু। মানে আসলে আমরা যেহেতু টেস্ট করতে চাচ্ছি যে দুইটা স্যাম্পল ডিফারেন্ট নাকি সেম, সো আসলে মিন ভ্যালুতে ডিফার করতে পারে বাট নট ইন দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, মানে তাদের ভেরিয়েন্স ইকুয়াল হতে হবে। সো এই কথার এই জিনিসটা কিন্তু আমরা আসলে গ্রাফেও দেখছিলাম, যেটা এতদিন স্লাইডে দেখে আসছিলাম। স্লাইডটাতে যদি যাই হাইপোথিসিসের, এই যে দেখেন এখানে যে দুইটা গ্রাফ ড্র করা হয়েছে, এইগুলো কথাগুলো বাদ দেন, সব কথা বাদ দেন। ধরেন এইটা একটা গ্রুপ, এটা আরেকটা গ্রুপ, ডিফারেন্ট একটা গ্রুপ। সো এই গ্রুপের এভারেজ ডিফারেন্ট, রাইট? এখানে হয়তো অ্যাভারেজ ভ্যালুটা এই জায়গায়, এই গ্রুপটার অ্যাভারেজ ভ্যালুটা এই জায়গায়। কিন্তু দেখেন এইটার যে স্প্রেডটা আমি ড্র করছি, মানে আমি করিনি অ্যাকচুয়ালি, এটা নেট থেকে নিয়েছি, এবং এইটার যে স্প্রেড বা ভেরিয়েন্স দুইটা কিন্তু অলমোস্ট সিমিলার, দেখে মনে হচ্ছে দুইটা আসলে সিমিলার। তাদের ছড়ানো সেম পরিমাণ ছড়ানো, এমন না যে এটা এরকম অন্য একটা গ্রুপ খুবই মানে লেপ্টোকার্টিক টাইপের, এরকম কিছু না। তার মানে যখন দুইটা গ্রুপের ভেরিয়েন্স আমরা ইকুয়াল বলবো সেটাকে বলা হয় আসলে হোমোজিনিটি অফ ভেরিয়েন্স। আর যদি ইকুয়াল না হয় সেটাকে বলা হয় হেটারোজিনিটি অফ ভেরিয়েন্স। মানে এই এই যে একটা ক্যারেক্টারিস্টিক, ডেটার যে একটা ক্যারেক্টারিস্টিক, এটাকে বলা হয় হচ্ছে হোমোজিনিটি, হোমোজিনিটি অফ ভেরিয়েন্স। আর এটাকে যদি এরকম না হয় যে ডিফারেন্ট হচ্ছে দুইটা গ্রুপের ভেরিয়েন্স, সেটাকে বলা হয় হেটারোজিনিটি অফ ভেরিয়েন্স বা হেটারোস্কেডাস্টিসিটি। তো এখন দেখি আমরা স্টেপগুলো কি কি। সো ওয়ান স্যাম্পলের মধ্যে যেরকম ছিল এখানে একদম প্রায় সিমিলার, জাস্ট আমাদের পার্থক্য হচ্ছে যে এখানে আমাদেরকে দুইটা অ্যাভারেজ ক্যালকুলেট করা লাগবে। প্রথমে আমাদের ডেটা কালেক্ট করতে হবে দুইটা গ্রুপ থেকে, দেন হচ্ছে আমাদের অ্যাভারেজটা বের করতে হবে, দেন আমাদের ভেরিয়েন্সটা বের করতে হবে। সো ভেরিয়েন্সটাও তো আমরা S1 স্কোয়ার S2 স্কোয়ার অলরেডি বের করি, রাইট? একটা গ্রুপের ইনফরমেশন যেহেতু হাতে আছে সেখান থেকে ভেরিয়েন্স পাবো, অন্য একটা গ্রুপ থেকে ভেরিয়েন্স পাবো, সেই ভেরিয়েন্সগুলোকে আমরা ডিনোট করতেছি S1 স্কোয়ার এবং S2 স্কোয়ার দিয়ে। সো এস যেহেতু লিখা তার মানে হচ্ছে এরা স্যাম্পল ভেরিয়েন্স। তো সেইগুলোকে এই ফর্মুলাতে বসাইলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে পুলড ভেরিয়েন্স। ঠিক আছে, পুল করেছি আমরা দুইটা একসাথে, তো এটা হচ্ছে পুলড ভেরিয়েন্স। সেই পুলড ভেরিয়েন্সটাকে পরবর্তীতে আমরা টেস্ট স্ট্যাটিস্টিক বের করার সময় সেখানে ইউজ করব। সো নিচের পোর্শনে গিয়ে এসপি স্কোয়ারটা ব্যবহার করা হচ্ছে, সাথে হচ্ছে এই স্কোয়ার রুটের পার্টটা। সো এই স্কোয়ার রুটের পুরো পার্টটাকে বলা হয় স্ট্যান্ডার্ড এরর।
সো সিমিলারলি আমরা আগেও আসলে স্ট্যান্ডার্ড এরর বের করে আসছি, অনেকটা এরকমই ছিল। সো এটা ছিল ওয়ান স্যাম্পল টি টেস্টের জন্য স্ট্যান্ডার্ড এরর, সেখানে এস ডিভাইডেড বাই রুট ওভার এন ছিল, আর এখানে হচ্ছে এস স্কোয়ার, মানে স্কোয়ার যেহেতু এটাকে বাইরে নিয়ে গেলে এস ইন্টু এরকম কিছু একটাই থাকবে, আলটিমেটলি সেম জিনিসই, জাস্ট এখানে দুইটা স্যাম্পলের জন্য ক্যালকুলেট করা হয়েছে। তো এসি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এরর, এটাকে আমরা পরবর্তীতে কনফিডেন্স ইন্টারভাল বের করার জন্য ইউজ করতে পারবো। আরেকটা জিনিস হচ্ছে টি, সেটা আমরা অলরেডি জানি, টি ক্রিটিক্যাল ভ্যালু ফর ফ্রম দ্য টি ডিস্ট্রিবিউশন ফর গিভেন কনফিডেন্স লেভেল অ্যান্ড ডিগ্রিজ অফ ফ্রিডম। সো আমি কনফিডেন্স লেভেল যেটা ধরে নিব সেটার সাথে অ্যাসোসিয়েটেড ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য আমরা একটা টি এর ভ্যালু পেয়ে যাব। তো সেইটার সাথে স্ট্যান্ডার্ড এরর মাল্টিপ্লাই করে এই যে ডিফারেন্সটা পাচ্ছি, স্যাম্পলের ডিফারেন্স, মানে এটা হচ্ছে প্রথম গ্রুপের অ্যাভারেজ, এটা হচ্ছে সেকেন্ড গ্রুপের অ্যাভারেজ, এই দুইটার যে ডিফারেন্স পাচ্ছি সেই ডিফারেন্সের কনফিডেন্স ইন্টারভালটা এখান থেকে আমরা বের করতে পারি। তো এখন আমরা আর হার্ড কোডিং করব না, অলরেডি একটা করে ফেলছি, এখন আমরা সরাসরি আর এর কোড দেখবো। So এখন সময় বেশি লাগবে না। তো টু স্যাম্পল টি টেস্ট, এটা তো অলরেডি করে ফেলছি। আচ্ছা, এইটার জন্য আমি আসলে এমটি কার্স ডেটা সেটটা ইউজ করবো। ওকে, একটা লোড দিলাম। আচ্ছা, সবকিছু এখান থেকে আপাতত রিমুভ করে দিই। হ্যাঁ, ডেটা এমটি কার্স। এমটি কার্সে কি আছে, অনেকগুলো কলাম দেখা যাচ্ছে, এমপিজি থেকে শুরু করে কার্ভ। সো আমার টার্গেট হচ্ছে এই এমপিজি গুলো অটোমেটিক এবং ম্যানুয়াল কারের মধ্যে ডিফারেন্ট কিনা। এমপিজি মানে হচ্ছে মাইল পার গ্যালন। সো গাড়িগুলো যেগুলো অটোমেটিক গাড়ি এবং যেগুলো ম্যানুয়াল গাড়ি, এই দুই টাইপের গাড়ির মধ্যে মাইল পার গ্যালনের কোনো ডিফারেন্স হয় কিনা। সো মাইলেজটা আমরা দেখতে চাচ্ছি। সো এইখান থেকে আমি আসলে ডেটাগুলোকে জাস্ট সিলেক্ট করে নিছি। কোডটা একটু এক্সপ্লেন করি। Split into two groups based on transmission type. Okay. তো ট্রান্সমিশন টাইপ হচ্ছে যদি অটো হয়। সো এম ইকুয়াল টু জিরো মানে হচ্ছে অটোমেটিক। এম কই, এম ভেরিয়েবলটা, যে এম, আমি যদি এমটি কার্সেল হেল্পে দেখি, হেল্প অফ এমটি কার্স, তাহলে আমি সেই ইনফরমেশনগুলো পাবো। এম ট্রান্সমিশন জিরো ইকুয়াল টু হচ্ছে অটোমেটিক, ওয়ান ইকুয়াল টু হচ্ছে ম্যানুয়াল। ঠিক আছে, তাহলে আমি জিরো দিলাম। সো এমটি কার্স ডলার সাইন এমপিজি। সো সেই মাইল পার গ্যালনগুলোকে আমি চাচ্ছি যে এই মাইল পার গ্যালনগুলোতে এ এম ইকুয়াল টু জিরো। সো এটা হচ্ছে অটোমেটিক। আর এটাকে আমি সেভ করলাম অটো এমপিজি নামের একটা ভেরিয়েবলে। সো এটাকে আমি রান দিলাম শুধু এই লাইনটা, তাহলে আমি এখানে দেখতে পারবো অটো এমপিজি নামে একটা ভেরিয়েবল সিলেক্ট হয়েছে যেখানে 19টা অবজারভেশন আছে, 1 থেকে 19। সিমিলারলি এখানে ওয়ানের বদলে জিরোর বদলে ওয়ান দিয়ে দিচ্ছি, তাহলে ম্যানুয়াল হয়ে যাবে। সো এই লাইনটা রান দিচ্ছি, তাহলে ম্যানুয়াল এমপিজি এটা হচ্ছে 1 থেকে 13, মানে আমার কাছে 13টা ম্যানুয়াল গাড়ি আছে। সো এদের এভারেজটা তাহলে দেখি। মিন অফ অটো এমপিজি, এদের এভারেজ হচ্ছে 17.14 সামথিং। আর মিন অফ ম্যানুয়াল এমপিজি হচ্ছে 24.39। তার মানে আমি দেখতে পাচ্ছি আমার স্যাম্পল থেকে যে আসলে ম্যানুয়াল কারের মাইল পার মানে মাইলেজটা একটু বেশি কম্পেয়ার টু অটো, বাট এটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট কিনা সেটা এখন চেক করা দরকার। সো প্রথমে যেটা করব সেটা হচ্ছে নর্মালিটি টেস্ট। সেটার জন্য আমি শাপিরো উইক টেস্ট করব, নর্মালিটি টেস্ট ফর বোথ গ্রুপস। এটা করব হচ্ছে আমি শাপিরো ডট টেস্টের মাধ্যমে। সো শাপিরো টেস্টের মধ্যে প্রথমে আমি অটো ডেটাটা দিয়ে দিচ্ছি, অটো এমপিজি। সেটা রান দিলাম, রান দিলে পি ভ্যালু আসলো 0.8987। তার মানে হচ্ছে প্রথম যে ভেরিয়েবলটা ছিল অটো এমপিজি সেটা নর্মালি ডিস্ট্রিবিউটেড। পরেরটা রান দিই, এটার জন্য পি ভ্যালুটা দেখা যাচ্ছে 0.53, মানে 0.05 হচ্ছে অনেক বড়, সেক্ষেত্রে এটাও নর্মালি ডিস্ট্রিবিউটেড। আমার দুইটাই নর্মালি ডিস্ট্রিবিউটেড। এখন যেটা নতুন সেটা হচ্ছে হোমোজিনিটি টেস্ট, সরি ভেরিয়েন্সের ইকুয়ালিটি টেস্ট। সো চেক করব, সেটার জন্য আমরা ইউজ করব হচ্ছে লিভিনস টেস্ট। সো লিভিনস টেস্টের কথাটা যেহেতু আসলো, তাহলে এটা একটু ডিটেলসে কথা বলে আসি। দেখেন, হোমোজিনিটি অফ ভেরিয়েন্স টেস্টের জন্য রিকমেন্ডেড টেস্ট হচ্ছে
লিভিনস টেস্ট, উচ্চারণটা আসলে লিভিন কিনা আমি শিওর না, বাট লিভিনস টেস্ট। আরও কিছু টেস্ট আছে, একটা হচ্ছে ব্রাউন ফরসেটস টেস্ট। এটা আসলে লিভিন টেস্টের একটা মডিফিকেশন। এটা জাস্ট মোর রোবাস্ট দেন লিভিনস টেস্ট ইন কম্পেয়ার টু মানে নর্মালিটি অফ অ্যাসাম্পশন। সো ট্যাটা যদি নর্মালিটি ফলো না করে, সেক্ষেত্রে ব্রাউন ফোর্সেস টেস্টটা ইউজ করা পসিবল। আরেকটা টেস্ট হচ্ছে বার্থলেস টেস্ট। এখন কথা হচ্ছে এটা খুবই বেশি সেন্সিটিভ টু নর্মালিটি অ্যাসাম্পশন। তো এই ডেটা যদি নর্মালিটি ফলো না করে, সেক্ষেত্রে বার্থ টেস্ট আমাদেরকে ভুল রেজাল্ট দিতে পারে, বা এটার পাওয়ার কম থাকতে পারে। সেরকম ইস্যু আছে, অনেক কিছু আছে, বাট ওয়াইডলি ইউজড টেস্ট হচ্ছে লিভিংস টেস্ট, যেটা দিয়ে আসলে হোমোজিনিটি টেস্ট করা হয়। এসপিএসএসে যখন যাবেন, সেখানেও লিভিংস টেস্টের আউটপুটটাই দেখাবে। সো এই হোমোজিনিটি অফ ভেরিয়েন্সের হাইপোথিস হচ্ছে নাল হচ্ছে দ্য ভেরিয়েন্স অফ অল গ্রুপস আর ইকুয়াল, অল্টারনেট হচ্ছে অ্যাটলিস্ট ওয়ান গ্রুপ হ্যাজ এন ডিফারেন্ট ভ্যারিয়েন্স। সো এটাই এখন করব। সো আমার টার্গেট হচ্ছিল এমপিজি ডেটা সেটটা যে ছিল, সরি, এমটি কাজ ডেটা সেট ছিল, সেখানে দুইটা ভেরিয়েবল, একটা হচ্ছে কোথায় এমপিজি, আর একটা হচ্ছে এএম। সো এএম এর দুইটা গ্রুপ ছিল, 1 এবং 0, মানে অটোমেটিক এবং ম্যানুয়াল। এই দুইটা গ্রুপের মাইল পার গ্যালন ইকুয়াল কিনা, মানে মানে হচ্ছে কোথায় গেল, আমি যদি এখানে ভ্যারিয়েন্স গুলো দেখাই, ভ্যার অফ অটো এমপিজি কত আসছে, 14.69 সামথিং, এবং ম্যানুয়াল এমপিজি 38.0, তার মানে আনইকুয়াল। হ্যাঁ, দেখে মনে হচ্ছে আনইকুয়াল। সেটা এখন টেস্ট করি আমরা। সেই টেস্টটাই করব হচ্ছে লিভিনস টেস্টের মাধ্যমে। সো এই লিভিন টেস্ট ফাংশনটা দিয়ে টেস্টটা করা হয়, এবং এই ফাংশনটা আসলে কার প্যাকেজের মধ্যে আছে। সো কার প্যাকেজটা আর কি আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে। সো এটাকে আমি উপরে নিয়ে রাখি, কার, ওকে, ঠিক আছে। সো এটা রান দিয়ে নিলাম, আবার নিচে চলে যাই, টু স্যাম্পল টি টেস্ট, টু লিভিং টেস্ট। সো লিভিং টেস্টের আউট মানে ফিগারটা কিরকম সেটা বুঝি ফার্স্টে। লিভিং টেস্টে প্রথমে দিতে হবে আপনার যার ভেরিয়েন্সটা আপনি চেক করতে যাচ্ছেন। সো আমি এমপিজির ভেরিয়েন্সটা চেক করতে যাচ্ছি, সে এমপিজিটা ইকুয়াল কিনা দুইটা গ্রুপের মধ্যে। এখন গ্রুপগুলো কোথায় আছে? গ্রুপগুলো আছে হচ্ছে এম এর মধ্যে। সো মাঝখানে হচ্ছে এই টিল্ডা সাইনটা দেওয়া লাগে। এই টিল্ডা সাইনটা বোঝায় যে এটা হচ্ছে আমাদের নিউমেরিক ভেরিয়েবল, আর এটা হচ্ছে আমাদের গ্রুপিং ভেরিয়েবল। এটা হচ্ছে আমাদেরকে বোঝাচ্ছে এই ফর্মুলা, এটাকে বলা হয় ফর্মুলা নোটেশন। সেই ফর্মুলা নোটেশনে এটা হচ্ছে আমাদের নিউমেরিক ভেরিয়েবল টিল্ডা, এটা হচ্ছে আমাদের ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল গ্রুপ। সো এটাকে ফ্যাক্টর কেন করা হয়েছে এখানে, কারণ আসলে এখানে জিনিসগুলো ছিল হচ্ছে 0 1 দিয়ে। সো আমি যদি এখানে ফ্যাক্টর দিয়ে না বোঝাই, সে এটাকে নাম্বার মনে করবে। তো সেই জন্য আসলে ফ্যাক্টর দিয়ে তার ভিতরে এম দেওয়া হয়েছে। এটা ছিল হচ্ছে ফরমেশন। তারপর আমাদেরকে অবশ্যই লিখতে হবে ডেটা সেটটা কোনটা, যেই ডেটা থেকে আসলে এই জিনিসগুলো আসতেছে। সো এমটি কার্ডস থেকে এম এবং এমপিজি এই দুইটা আসতেছে। তো সেই জন্য হচ্ছে ডেটা ইকুয়াল টু এমটি কার্ডস লেখা হয়েছে। আর এখানে সেন্টার ইকুয়াল টু মিডিয়ান লেখা হয়েছে, আসলে মিডিয়ান না দিয়ে এখানে মিন লেখা উচিত ছিল। আর মিডিয়ান আর মিনের ব্যাপারটা বলি, আমি যেখানে লিখছিলাম দুইটা টেস্ট, একটা হচ্ছে লিভিংস টেস্ট, আর একটা হচ্ছে ব্রাউন ফোর্সেস টেস্ট। সো ব্রাউন ফোর্সেস টেস্টটা আসলে বেসড অন লিভিংস টেস্ট। পার্থক্য একটাই যে লিভিংস টেস্টটা হচ্ছে বেসড অন মিন, আর ফোর্সেস টেস্টটা আসলে বেসড অন মিডিয়ান। মানে এখানে মিডিয়ান থেকে স্প্রেড কতটুকু সেটা কম্পেয়ার করা হয়, আর এখানে মিন থেকে স্প্রেড কতটুকু সেটা কম্পেয়ার করা হয়। সো যেহেতু এটা মিডিয়ান থেকে স্প্রেড কতটুকু কম্পেয়ার করে, সেই জন্য এটা আসলে বেশি রোবাস্ট কম্পেয়ার টু দিস। সো এই জন্য আসলে আমি এখানে মিডিয়ানটা লিখে রাখছিলাম, বাট আমি মিনটা টেস্ট করি লিভিন দেখানোর জন্য। সো মিন, তো কি দেখা যাচ্ছে, পি ভ্যালুটা আসলো 0.02। তো আমাদের 5% কনফিডেন্স ইন্টারভাল মানে লেভেল অফ সিগনিফিকেন্স ধরি ধরি 5% লেভেল অফ সিগনিফিকেন্সে এইটা কিন্তু রিজেক্টেড। এখন আমরা আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে দেখেন স্টার লেখা আসে না, আছে না পাশে পাশে, একটা স্টার মানে হচ্ছে এই টেস্ট স্ট্যাটিস্টিকটা 1% লেভেলে সিগনিফিক্যান্ট। যদি এখানে দুইটা স্টার লেখা থাকতো, তার মানে হচ্ছে এটা 2% লেভেলে সিগনিফিক্যান্ট। বাট এই জায়গার ক্ষেত্রে, সরি 2% না, কি বলি, 5% লেভেলে সিগনিফিক্যান্ট। আর যদি লেখা থাকতো যে কি বলে, আচ্ছা, একটা স্টার মানে হচ্ছে এটা 5% লেভেলে সিগনিফিক্যান্ট, দুইটা স্টার থাকলে সেটার মানে ছিল যে 1% লেভেলে সিগনিফিক্যান্ট, আর তিনটা স্টার মানে হচ্ছে সেটা, আচ্ছা হোল্ড অন, মাথাটা কাজ করতেছে না আর।
ওইগুলো বাদ দিই, আমি জাস্ট সরাসরি পি থেকে হিসাব করি। সো এই ভ্যালুটা যেহেতু 5-এর চেয়ে 0.505 এর চেয়ে ছোট, সো এটা হচ্ছে রিজেক্টেড। সো আসলে এটা হেটেরোজেনাস। সো আমাদের যে অ্যাজাম্পশন ছিল একটা, কোথায় ছিল অ্যাজাম্পশনটা, যে তাদেরকে আসলে হোমোজেনাস হইতে হবে, সেটা কিন্তু আসলে এখানে আর মিট করলো না। সেটা একটা প্রবলেম হয়ে গেছে। তো আমি ধরে নিচ্ছি হোমোজেনাস, ধরে নিয়ে কাজ করি। তো পারফর্ম টু স্যাম্পল টি টেস্ট। সো এখন টি টেস্টের ভেতরে কিছু জিনিস ছিল, সেটা হয়তো অনেকে খেয়াল করছেন, অনেকগুলো আর্গুমেন্ট ছিল। তার মধ্যে একটা আর্গুমেন্ট ছিল ভের ডট ইকুয়াল। সো ভের ডট ইকুয়াল আমাদেরকে একটা ইনপুট দেওয়ার সুযোগ করে দেয় যে আমি কি অ্যাজিউম করে নিচ্ছি, ভেরিয়েন্সটা ইকুয়াল অ্যাজিউম করে নিচ্ছি নাকি আনইকুয়াল অ্যাজিউম করে নিচ্ছি। So, আমাদের টেস্টে যদিও দেখাচ্ছে যে ভেরিয়েন্সটা আনইকুয়াল 5% লেভেলে, এটা হচ্ছে আনইকুয়াল, কিন্তু আমি অ্যাজিউম করে নিচ্ছি যে না, এটা আসলে ভেরিয়েন্স ভেরিয়েন্স ইকুয়াল, ট্রু। সো এটা রান দিই। সো এটা রান দিলে আমরা টু স্যাম্পল টি টেস্টের আউটপুটটা পাবো। উপরে লেখা আছে টু স্যাম্পল টি টেস্ট, এটার জন্য আমরা পি ভ্যালু পাচ্ছি। পি ভ্যালুটা 0.05 হচ্ছে অনেক ছোট। তার মানে হচ্ছে আমাদের যে হাইপোথিসিস ছিল, হাইপোথিসিস ছিল হচ্ছে, আচ্ছা লিখি নেই, হাইপোথিসিসটা হচ্ছে ইকুয়াল এমপিজি। এটা ছিল নাল, এটা ছিল অল্টারনেট। এখন একটু তিনটা স্পেস দিয়ে নেই যাতে নিচে লাইনে আসে। সো যেহেতু আমাদের এই পি ভ্যালুটা এরকম আসছে, তার মানে নালটা রিজেক্টেড। নাল তাহলে রিজেক্ট হয়ে গেল, অল্টারনেট অ্যাকসেপ্টেড হয়ে গেল। এবং আমাদের ডেটা কিন্তু তাই দেখাচ্ছে, 17.4, 24.0, অনেক বেশি। আমরা আরেকটা জিনিস থেকে এটা বুঝতে পারি, সেটা হচ্ছে 95% কনফিডেন্স ইন্টারভাল। সেখানে দেখা যাচ্ছে যে -10 থেকে -3 পর্যন্ত এই ডিফারেন্সটা থাকতে পারে। তার মানে এই দুইটার ডিফারেন্স -10 থেকে -3 এমপিজি। এমপিজি কি দিয়ে মেজার করে, মাইল পার গ্যালন, হ্যাঁ। সো ওই এত ইউনিটের মধ্যে হচ্ছে এই ডিফারেন্সটা থাকতে পারে। এখন আমি যদি ভেরিয়েন্স ডট ইকুয়ালটা ফলস দিতাম, তাহলে কিন্তু আসলে টি টেস্টের বদলে টি টেস্টের একটা মডিফিকেশন ফর্ম রান হইতো, এবং সেটাকে বলা হচ্ছে কোথায়, ওয়েলচেস টি টেস্ট। সো ওয়েলচের টি টেস্টটা আসলে জাস্ট টি টেস্টই, জাস্ট এখানে একটা মডিফিকেশন হয় ডিগ্রিজ অফ ফ্রিডমের মধ্যে। তো সেখানে আসলে ওয়েল সেটার উইথ ইকুয়েশন ইউজ করা হয় এই ডিগ্রিজ অফ ফ্রিডমটাকে মডিফাই করার জন্য। তো এত ডিটেলস আসলে যাওয়ার প্রয়োজন নাই, বাট এই টেস্টটা ডেভেলপ করা হয়েছে আনইকুয়াল ভ্যারিয়েন্সটা মাথায় রেখে। কারণ ম্যাক্সিমাম কেসে দেখা যাচ্ছে রিয়েল লাইফে যে দুইটা গ্রুপের মধ্যে ভেরিয়েন্স ইকুয়াল থাকবে, এটা খুবই রেয়ার। তো সেই জন্য আসলে দেখা যায় ম্যাক্সিমাম কেসে এটা ভেরিয়েন্স ইকুয়ালিটি ফলস ধরেই রান দেওয়া হয়, এবং আমরা যে রেজাল্টটা পাই সেটা হচ্ছে ওয়েলসেস টি টেস্ট। সো এখানে লেখা আছে ওয়েলস টি টেস্ট। সো যখন আমরা ভেরিয়েন্স ইকুয়াল ফলস দিলাম তখন আমরা এই আউটপুটটা পাই, যখন ভেরিয়েন্স ইকুয়াল ট্রু দিলাম তখন এই আউটপুটটা পাই। সো ওয়েলস টি টেস্টের রেজাল্ট হচ্ছে 0.0013। সো এখনও সিগনিফিক্যান্ট, বাট এটা কিন্তু অনেকটা বেড়ে গেছে। আগে অনেক কম ছিল, তিনটা জিরো, আর এখন হচ্ছে দুইটা জিরো পরে 1.3। আরেকটা জিনিস যেটা চেঞ্জ হয়েছে এখানে, সেটা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম। তো ডিগ্রিজ অফ ফ্রিডম দেখেন আগে ছিল 30, এখন সেটা হয়ে গেছে 18.332। সেই মডিফিকেশনটা হয়েছে আসলে এই ফর্মুলার মাধ্যমে, এটার মাধ্যমে। সো আমাদের আসলে হার্ড কোডিং করার প্রয়োজন নাই, আমরা এখান থেকে আউটপুটগুলো পেয়ে যাচ্ছি। আর কনফিডেন্স ইন্টারভালটাও এখন কিছুটা বড় হয়েছে আগের চেয়ে। আগে হচ্ছে -10.84 ছিল, এখন 11.28 লোয়ারে। আর আপারে হচ্ছে -3.64, এখন হয়ে গেছে -3.20। এইভাবে চেঞ্জটা দেখা যাচ্ছে। আর এই তো অ্যাজাম্পশনটা, মানে আমাদের লিভিং টেস্টের আউটপুট যা আসবে সেটার উপর বেস করে আমরা ভেরিয়েন্স ডট ইকুয়াল ট্রু রাখবো নাকি ফলস রাখবো, সেটা ডিপেন্ড করবে। ঠিক আছে, এখন আমরা একটু প্লটটা দেখি। এটা হচ্ছে কোড, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। এটা রান দিই, রান দিলে এই হচ্ছে আমাদের কোডের আউটপুট। দেখেন এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুইটা গ্রুপের ভেরিয়েন্স আসলে ইকুয়াল না। এটা বেশ বেশি ছড়ানো, হ্যাঁ, স্প্রেড অনেক বেশি, এটার স্প্রেড কিন্তু কম। তো এখান থেকে কিছুটা দেখা যাচ্ছে। আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে জিজি পাবার নামে একটা প্যাকেজ আছে। আচ্ছা, এটা তো আমি অন্য জায়গা থেকে নিয়ে আসছি, এটা এক্সাম্পলটা পরে বেটার আছে, আপাতত থাক। এই তো, এখন আমরা লাস্ট যেটা দেখবো, এটা দেখতে সময় লাগবে না।
এটা ইউজ কেসটা বেশি, বেশি না মানে এক্সপেরিমেন্টাল। সেটা হচ্ছে, দেখেন, আমাদের যদি এরকম ডেটা থাকে যে সেম সাবজেক্টের মধ্যে আমরা এক্সপেরিমেন্ট চালাচ্ছি বা কোনো মেজারমেন্ট নিচ্ছি সেম সাবজেক্ট থেকে। তো এইটা আমি যে এক্সাম্পলটা দিচ্ছি সেটা হচ্ছে আহ, আচ্ছা কিছু একটা, ধরেন জিআরই, হ্যাঁ জিআরইতে স্টুডেন্টসদের স্কোর, ভার্বালের স্কোর কিরকম আসতেছে। তো এটা হচ্ছে ধরেন কোর্স করার আগে, এটা হচ্ছে কোর্স করার পরে, বা এরকম কিছু এক্সাম্পল আর কি হইতে পারে। র্যান্ডমলি ডেটা নিয়েছিলাম আমি, হ্যাঁ। তো এটার ব্যাপারটা হচ্ছে আমরা আসলে টেস্ট করি বিফোর এবং আফটারের যে ডিফারেন্সটা আসছে এখানে, 5 এখানে আসছে প্রথমটা 5, পরেরটা 5, পরেরটা 2, এই যে ডিফারেন্সগুলা, এই ডিফারেন্সগুলোর অ্যাভারেজ জিরো কিনা আমরা আসলে সেইটা চেক করি। জিরো হইতে পারে, অন্য কিছু হইতে পারে, মানে এখানে নাল হাইপোথিসিসে যা হবে এখানে জিরো ধরে নিছি, এখানে অন্য কিছু দেওয়া পসিবল। তো এখন দেখি আমরা কোথায় গেল। ওকে, আমি কিছু র্যান্ডম ডেটা জেনারেট করে নিই ফার্স্টে। 30টা অবজারভেশন জেনারেট করলাম ফর ইচ গ্রুপ। সো ইচ গ্রুপ কেন বলতেছি, উপর থেকে কপি করে আনছিলাম যে বিফোর আফটার, ঠিক আছে। জেনারেট করলাম কি হবে সেটা ফার্স্টে বুঝে, হ্যাঁ। আমি নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে 30টা অবজারভেশন নিছি, যাদের অ্যাভারেজ হচ্ছে 300, স্ট্যান্ডার্ড ডিভিশন হচ্ছে 10, এবং আমি ওয়ান ডিজিট মানে আমি 0 ডিজিট পর্যন্ত রাউন্ড করে নিছি। তো রাউন্ড করে নিয়ে তারপর হচ্ছে এই জিনিসটা পেলাম, সেটা রান দিচ্ছি। রান দিলে আমার জেনারেটেড ডেটাতে এভারেজ হচ্ছে 280, আর সরি, মিনিমাম হচ্ছে 280, ম্যাক্সিমাম হচ্ছে 318, আর এভারেজ হচ্ছে 299। এখন আমি এই যে ডাটাটা পাইলাম এটার সাথে বিফোরের সাথে কিছু একটা প্লাস করে বাড়ায় দিলাম আর কি। সো সিমুলেট করে, ডিক্রিজ না, ইনক্রিজ, হ্যাঁ, সিমুলেটিং ইনক্রিজ। সো আফটার, ধরেন একটা কোর্স করানো হলো, আফটার এ কোর্স, কোর্স করার পর 1 মাস পরে আবার সে এক্সাম দিল জিআরই দিয়ে, তার স্কোর হচ্ছে অন অ্যাভারেজ 5 করে বাড়ছে। So আমি এভাবেই ডাটাটা জেনারেট করছি, ঠিক আছে। সো এটা রান দিই, রান দিলে এবার সামারিটা দেখি। আহ, আচ্ছা দুইটাই বিফোর কেন, আফটার, এটা হচ্ছে আফটার। আবার রান দিলাম। হুম, এখন দেখা যাচ্ছে সামারিতে বিফোরে কি ছিল, সামারি এভারেজে 299, আফটারে এভারেজ হচ্ছে 305। আগে ছিল মিনিমাম 280, এখন মিনিমাম 283। আগে ম্যাক্সিমাম ছিল 318, এখন ম্যাক্সিমাম 325। তো সব সব দিক দিকে কিন্তু জিনিসটা বাড়ছে। So আমি ওইভাবে জেনারেট করছি বোঝানোর জন্য। সো এটাকে যদি আমি একটা ডেটা ফ্রেমে নিয়ে যাই, ধরেন ডিএফ ডেটা ডট ফ্রেম, প্রথমে আইডি দিচ্ছি, আইডি দিচ্ছি 1 থেকে 30 পর্যন্ত। তারপর বিফোর, কত স্কোর ছিল বিফোর, তারপর আফটার, এটা হচ্ছে ভেরিয়েবল নাম, আর এটা হচ্ছে আফটার, সেটা হচ্ছে আমি জেনারেট করছি এখানে। তো এই জিনিসগুলো এখানে অ্যাসাইন করে দিলাম। এবার ডিএফটাকে পাশাপাশি দেখি। তো 294, তারপর 301 হয়ে গেছে, 298, কোর্স করার পর সে 302 পেয়েছে, 316, তারপর অনেক ভালো রেজাল্ট করছে 325। তো এরকম আর কি। তো সবগুলাই মোটামুটি বাড়ছে। এ, কোনোটা কোনোটা হয়তো কমেও থাকতে পারে। আহ, না, কোনোটাই কমে নাই। সো এটা হচ্ছে সমস্যা। মানে এখানে ডেটা জেনারেট করা হয়েছে, তো এই জন্য এরকম হয়েছে। যাই হোক, তো এখন প্যারিটি টেস্ট কিভাবে করবো। তো প্যারিটি টেস্ট করার আগে আমি একটু ভিজুয়ালাইজেশনটা দেখাই নিই। এই হচ্ছে আসলে ডেটার কন্ডিশন, যে আগে এই ব্যক্তিটা এরকম ছিল, এরকম একটা স্কোর পাইছিল, পরে তারটা কমছে, আচ্ছা এই যে এই বান্দারটা কমে গেছে স্কোর। আর ম্যাক্সিমামের ক্ষেত্রেই কিন্তু বাড়ছে, যে এদের সবার বাড়ছে, মাঝখানে দু একজনের একটা কমে গেছে, ম্যাক্সিমামেরই আসলে এক্সাম দেওয়ার পর বাড়ছে। সো র্যান্ডমলি ইন 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 প্র্যাকটিস কিন্তু এরকমই হয়, যে কোনো একটা পরীক্ষা দেওয়ার আগে এবং পর, মানে কোর্স করার আগে এবং পরে স্কোরের ডিফারেন্সটা কিরকম সেটা দেখার জন্য আমরা এরকম একটা কাজ করলাম। বা ধরেন এক্সপেরিমেন্টের আগে এবং পরে কিরকম হচ্ছে সেটার ফলাফল সেটা দেখার জন্য আমরা এরকম টেস্ট করলাম। তো পেয়ার্ড স্যাম্পল টেস্টে টি ডট টেস্ট ফাংশনটা ইউজ হচ্ছে। এখানে আমরা আফটার
এটা আমি শুরুতে রাখলাম, এটা হচ্ছে একটা ভেরিয়েবল যেটার মধ্যে ভ্যালুগুলো আছে, এটা হচ্ছে পরের ভেরিয়েবল। এইভাবেও ডেটাগুলো পাস করা যায়। সো এটা হচ্ছে এক্স, আর এটা হচ্ছে ওয়াই, এক্স ছোট হাতের। সো ডেটাগুলো এইভাবে পাস করতে হয়। প্রথমে হচ্ছে আফটারটা দিলাম, পরে বিফোরটা দিলাম। এখানে নতুন করে যেটা অ্যাড হচ্ছে সেটা হইলো পেয়ার্ড। আগে কিন্তু এই পেয়ার্ড আর্গুমেন্টটা আমরা ইউজ করি নাই, কারণ হচ্ছে পেয়ার্ড আর্গুমেন্টের ডিফল্ট ভ্যালু ফলস। আমি যদি টি টেস্টের এতে যাই, ডকুমেন্টেশনে যাই, সেখানে দেখবো পেয়ার্ড ইকুয়াল টু ফলস। অল্টারনেট ইকুয়াল টু টু সাইডেড দিলাম, কারণ আমি দেখতে চাচ্ছি আগে এবং পরে সিমিলার আছে কিনা। So আমার টার্গেট হচ্ছে আমি লিখে রাখি নাল হাইপোথিসিস। নাল হচ্ছে বিফোর অ্যান্ড আফটার দ্য কোর্স দ্য ট্রু জিআরই স্কোর, GRE average score of the students stays the same. So এইটা হচ্ছে আমার নাল হাইপোথিসিস, এই কথাটা বাইরে যাবে। সিমিলারলি আমাদের অল্টারনেটটা তাহলে কি হবে? Does not stay the same. Students does not stay the same. তো সেম যে কোনো কিছু হইতে পারে, আমরা আসলে পার্থক্যটা দেখতে যাচ্ছি, পার্থক্যটা বাড়ে নাকি কমে। সো জিরো তো হবে না, এরকম হচ্ছে আমাদের টার্গেট। সো এটাকে এখন রান দিচ্ছি। ওকে, সো এটাকে রান দিচ্ছি। রান দেওয়ার আগে এই কথাটা উপরে নিয়ে যাই। দেখেন 95% কনফিডেন্স ইন্টারভালের মধ্যে জিরো ক্যাপচার করে নাই। তো সে আসলে জিরো ক্যাপচার করে নাই মানে হচ্ছে এখানে ইনক্রিজটা হয়েছে, একটা ইনক্রিজ হয়েছে বা ডিক্রিজ কিছু একটা থাকতো। সো জিরো যেহেতু ক্যাপচার করে নাই, সো এটা আসলে সিগনিফিক্যান্টলি ডিফারেন্ট, মানে সিগনিফিক্যান্ট। এই টেস্ট এই অল্টারনেট হাইপোথিসিসটা ট্রু। বিফোর অ্যান্ড আফটার দ্য কোর্স দ্য ট্রু জিআরই এভারেজ স্কোর অফ দ্য স্টুডেন্টস ইজ নট দ্য সেম, অথবা রিমেন ডাজ নট রিমেন দ্য সেম। হ্যাঁ, ঠিক আছে। সো এখানে মিন ডিফারেন্সে কত আসছে? মিন ডিফারেন্সে আসছে 5.9333। সো এইটা আসলে আমরা কিভাবে পাই? এই ভ্যালুটা পাই হচ্ছে মিন অফ আফটার মাইনাস মিন অফ বিফোর, 5.933। এইটাই আমরা এটাই টেস্ট করছি, এই তো। আর এই হলো ভিজুয়ালাইজেশনের পার্টটা। এখন ভিজুয়ালাইজেশনে একটু কাহিনী করা হয়েছে। আমাদের ggplot2 তে যেহেতু আউটপুটগুলো ডেটা ফ্রেম হিসেবে দেওয়া লাগে এবং ডেটাটাকে লং ফরম্যাটে থাকা লাগে, সেই জন্য আমাদের ডেটাটা এরকম ছিল। ডিএফ ডিএফ এটা ছিল ডেটাটা, ঠিক আছে। আইডি এর পাশে পাশে বিফোর আফটার ছিল। এখন এইটাকে হচ্ছে আমরা ggplot2 তে প্লট করতে পারবো না, এটাকে মডিফাই করতে হবে, মানে এটাকে লং ফরম্যাটে নিতে হবে। সো লং ফরম্যাট মানে হচ্ছে এই মেল্ট ফাংশন দিয়ে ডিএফটাকে আমরা আইডি ওয়াইজ লম্বা করে নিছি। মানে হচ্ছে আমি রান দিয়ে দেখাই, এই যে এরকম করে নিছি। সো আইডি ওয়ানের জন্য বিফোরে এত ছিল, সিমিলারলি আইডি ওয়ানের জন্য আফটারে এরকম। So, যখন আইডি দিয়ে দিলাম, সেই আইডি ওয়াইজ আইডিটাও নিচের দিকে চলে গেছে, নিচে বড় বড় নিচে নিচে গিয়ে পাশে হচ্ছে এই জিনিসগুলো চলে আসছে। সেটা পিভট লঙ্গার পিভট ওয়াইডার দিয়েও করা পসিবল, সেম কাজটা করা পসিবল। সো যখন হাতে এইটা চলে আসছে, সেটাকে আমি ggplot2 তে দিয়ে দিছি, এবং এখানে এক্স এক্সিসে বিফোর আফটার দেখাইতে চাচ্ছি আমি। সো বিফোর আফটারেরটা আমার কোথায় আছে? এই ভেরিয়েবল কলামে আছে। সো ভেরিয়েবল কলামটাকে আমি এক্স অ্যাক্সিসে রাখলাম, আর আমার ও অ্যাক্সিসে টার্গেট ছিল হচ্ছে এই পয়েন্টগুলোকে রাখা, মানে তাদের স্কোরগুলো, স্টুডেন্টের স্কোরগুলোকে রাখা। সো ও অ্যাক্সিসে আমি ভ্যালুটাকে দিলাম। এখন দেখি নতুন যেটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে গ্রুপ। সো গ্রুপটা আসলে আমাকে দেখাচ্ছে যে এই যে লাইনগুলা, এটার সাথে যে এটা কানেক্টেড, এটার সাথে যে এখানে আরেকটা ডট আছে সেটা যে অ্যাড হইলো, এই অ্যাডিংটা আসলে কিসের বেসিসে হবে? সো মানে হচ্ছে যখনই এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা কানেক্ট হইলো, তার মানে হচ্ছে এরা দুইজন সেম গ্রুপের।
এই দুইজন সেম গ্রুপের, সেখানে গ্রুপিংটা আমি করছি হচ্ছে আইডি ওয়াইজ। তার মানে হচ্ছে এই ওয়ানের অনুযায়ী এই ওয়ানের ভ্যালুটা এখান থেকে এই ওয়ানেরটার সাথে কানেক্টেড হবে। এটা হচ্ছে এই গ্রুপিং এর কাজ। সো আমি আইডি দেওয়ার কারণে এটার সাথে এটা কানেক্ট হয়েছে। আমি যদি আইডি না দিয়ে ভেরিয়েবল দিতাম, সেক্ষেত্রে দেখেন কি হইতো, সে আসলে এই যে ভেরিয়েবল ওয়াইজ কানেক্ট হয়েছে উপর থেকে নিচে, কারণ এটার সাথে এদিকে আর যাচ্ছে না, কারণ আমি ভেরিয়েবল এখানে গ্রুপ আসলে ভেরিয়েবল স্পেসিফাই করে দিছি। So আমি যদি আইডি দিই আবার, তখন আবার সেই আইডি অনুযায়ী এটা কানেক্টেড হবে। সো এটা আসলে কোথায় কাজ হয়েছে, এটা কাজ করছে হচ্ছে জিওম লাইনে গিয়ে। সো জিওম লাইন দেওয়ার কারণে সেই এক্স এক্সিস বরাবর ভেরিয়েবল, ওয়াই এক্সিস বরাবর ভ্যালু, এই সবগুলো এই লাইনের মধ্যে যাচ্ছে। পার্থক্য হচ্ছে আলফা ইকুয়াল টু 0.5 ইউজ করা হয়েছে, যাতে এটা একটু মানে হালকা হয় কালারটা। এটা সরাই দিলে আসলে একটু গাঢ় থাকবে। এই তো। তো আর পয়েন্ট ইউজ করা হয়েছে, জিওম পয়েন্ট ইউজ করা হয়েছে এই পয়েন্টগুলো দেখানোর জন্য। আমি যদি এটাকে কমেন্ট করে দিই, তাহলে এর পয়েন্টটা দেখাবে না, শুধু লাইনগুলো দেখাবে। যেখানে শুধু লাইনগুলো দেখাচ্ছে। আর আমি যদি লাইনটাকে কমেন্ট করে দিই, শুধু পয়েন্টটাকে দেখাই, সেক্ষেত্রে আমি শুধু পয়েন্টগুলোকে দেখবো, তখন আমি এই লাইনটাকে আবার দেখতে পাবো না। সেটাকে আমি আবার কমেন্ট আউট করে দিলাম। তাহলে হচ্ছে এই হচ্ছে আমার ভিজুয়ালাইজেশনটা। আর আমি হচ্ছে যেহেতু এখানে কালারিং করছি, জিওম পয়েন্টে কালারিং করছি হচ্ছে ভেরিয়েবল ওয়াইজ, সেই জন্য আমাকে এখানে ভেরিয়েবল একটা লেজেন্ড দিয়ে দিচ্ছে বিফোর এবং আফটারের কালার মানে কি এগুলোর। মানে আমি যদি এটাকে না দিতাম, ধরেন এই এস্থেটিকটা দিলাম না, সেক্ষেত্রে হচ্ছে এগুলো কালো থাকতো, আর ওই লেজেন্ডটাও আসতো না। এখন কালো থাকাতে আসলে কি বোঝাচ্ছে জানি না, বাট এটা থাকলে ভালো, দেখতে সুবিধা। এগুলো হচ্ছে ডিফল্ট কালার, এই কালারগুলো চেঞ্জ করা পসিবল। সো আরেকটা ফাংশন আছে, সেটা হচ্ছে জিজি পেয়ার্ড। এটা আসছে হইলো জিজি পাবার প্যাকেজ থেকে। জিজি পাবার প্যাকেজটা আপনাদেরকে ইনস্টল করতে হবে। জিজি পাব আর, মানে জিজি পাব পাবলিকেশন ইউজিং আর, এরকম আর কি নাম। সো ওইটা লোড দিয়ে নিলাম। এখন জিজি পেয়ারটা রান দিই। জিজি পেয়ারের মধ্যে আমরা কি কি দিচ্ছি, এখানে দিচ্ছি আমরা ডেটা ফ্রেমটা পাস করে দিচ্ছি ডিএফ লং। তারপর এক্স এ কোন ভেরিয়েবলটা থাকবে, ওয়াই এ কোন ভেরিয়েবলটা থাকবে, কালারিং কার মাধ্যমে হবে, লাইনের কালার কি হবে, লাইনের সাইজ কি হবে, এবং প্যালেট কোন কালার প্যালেট ইউজ করবে। সেই প্যালেটের ইনফরমেশনটা এই জিজি প্যাডের ডকুমেন্টেশনে আছে, কোন কোন কালার প্যালেট এখানে ইউজ করা পসিবল। আর আমি যদি শুধু এইটুকু রান দিই, পরে দেখেন আরেকটা লেয়ার অ্যাড হচ্ছে, সেটা কিন্তু আমি রান দিচ্ছি না। So আমি এইটুকু রান দিচ্ছি। তো এটা রান দিলে আমরা এরকম একটা প্লট পাবো। সেইখানে আসলে তিনটা জিনিসের কম্বিনেশন আছে, একটা হচ্ছে বক্স প্লট, তারপর হচ্ছে এই পয়েন্টগুলো যেটা আমি এইমাত্র দেখাইলাম, আর হচ্ছে লাইন যেটা আমি এইমাত্র দেখাইলাম। ঠিক আছে, সো এইটা আমি সেই এক্স্যাক্টলি এখানে বানাইতে পারতাম, জিওম বক্স প্লট প্লাস। সেইটা যদি রান দিই, আমি হচ্ছে, আচ্ছা কি হইলো, ও সরি সরি, এটা একটু মডিফাই করতে হবে। এখানে এক্স অ্যাক্সিসে হচ্ছে ভেরিয়েবল, ওয়াই অ্যাক্সিসে হচ্ছে ভ্যালু, গ্রুপিংটা প্রয়োজন নাই। কি ব্যাপার, আচ্ছা যাই হোক, যেটা দিয়ে হয় না সেটা দিয়ে করবো না, ওইটুকু করতে পারছি। আচ্ছা এটা দিয়েই করি। সো এইটুকু রান দিলে আমরা আসলে ওই প্লটটা পাই, এই প্লটটা পাই। এখন এক্সট্রা কিছু ইনফরমেশন এখানে অ্যাড করার সুযোগ আছে। সেটা করা যায় স্টেট কম্পেয়ার মিনস এই ফাংশনটা দিয়ে। এটা আসলে ওই জিজি পাবার প্যাকেজের অন্তর্ভুক্ত। এটার মধ্যে আমরা যদি পেয়ার ইকুয়াল টু ট্রু দেই এবং মেথড ইকুয়াল টু টি টেস্ট এটা লিখে দেই, তাহলে আমাদেরকে আসলে এই টি টেস্টের পি ভ্যালুটা কত সেটা এখানে দিয়ে দিবে, এখানে দিয়ে দিবে আউটপুটে। আমরা যদি টেস্ট আরেকবার দেখে আসি কি ছিল, এটার ভ্যালু ছিল হচ্ছে 1.398 সামথিং। সো 10⁻⁻8, তার মানে আসলে জিরো হচ্ছে অনেক কম। ঠিক আছে, 8টা ডেসিমাল ডিজিট বাম দিকে যাবে এটা। সো এইটাই আসলে এখানে আউটপুটে দেখাচ্ছে। সো এই ছিল আজকের মতো। এখন আমি ফাইনালি এটাকে নিট করব। নিট, হয়ে গেল নিট। সো টি টেস্ট ইন আর, আচ্ছা টিটা দেখেন একটু বাঁকা আসছে, এটা কেমনে আসলো, আমি যদি উপরে যাই, দেখেন টি এর সামনে এবং পরে আমি স্টার অ্যাসাইন মানে স্টার লিখে দিছি।
স্টার আসলে লেখাগুলোকে মার্কডাউনে ইটালিক ফর্মে নিয়ে যায়। সো এটা আসলে ইটালিক করে দিছে, ঠিক আছে। সেখানে রেকর্ড প্যাকেজেস, ওয়ান স্যাম্পল টি টেস্ট, টু স্যাম্পল টি টেস্ট, তারপরে এখানে কিছু জিনিস হচ্ছে, এটা এরকম আসলো কেন? আমি যদি একটু টু স্যাম্পল টি টেস্টে যাই, তারপর নিচে নামি, এখানে তো এরকম আসার কথা না। ও আচ্ছা, আচ্ছা এটা তো দরকার নেই, এটা আমি কেন দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এইটুকু চেঞ্জ হবে, তারপর হচ্ছে ম্যানুয়াল ভ্যারিয়েন্স কত, শ্যাপিরো টেস্ট আবার ভ্যারিয়েন্স, প্যাটার্ন প্রোটি টেস্ট আউটপুট, ভিজুয়ালাইজেশন, এটা হচ্ছে প্লট। এই তো ফাইনালি সবকিছু শেষ। এখন আমার কাজ শেষ, আমি এখন এটা পাবলিশ করতে পারবো। পাবলিশ, আর পাবস, পাবলিশ, কাজ শেষ। ও সরি, একটা চেঞ্জ ছিল, চেঞ্জটা করতে ভুলে গেছি। কোনো সমস্যা নাই, চেঞ্জ করতে যেহেতু ভুলে গেছি, আমি আবার প্যাক করে এইটা এডিট করে পাবলিশ করতে পারবো। সেটা আমি এখন পাবলিশ করব না, আমি কেটে দিচ্ছি, ব্যাক করি, করে এটা আবার নিট করব, তারপরে যে এক্সাক্ট অ্যাকুরেট যেটা আসবে সেটাকে আমি পাবলিশ করে দিব। সেই পর্যন্তই ছিল। আজকে কোনো কোশ্চেন আছে?